আমরা ফেসবুক লাইভে চলে এসেছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কফি ও কবিতা অনুষ্ঠানে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা ইতিমধ্যেই জেনেছেন যে গত কয়েকটি পর্ব ধরে আমরা যে কাজটি করছি, আমরা প্রতি অনুষ্ঠানের জন্য একজন ফিচার পোয়েট নির্বাচন করি এবং তিনি 3টি বা 4টি কবিতা পড়েন, তার কবিতা নিয়েই শুধু আমরা সেদিন আলোচনা করি। তবে অনুষ্ঠানের শুরুতে আমরা একটি মুক্ত আলোচনা করি কিছুক্ষণ, 20-25 মিনিট। তারপরে আমরা অন্যরা কবিতা পড়ে, সেই কবিতা নিয়ে কোনো আলোচনা হয় না। এরপর ফিচার পোয়েট কবিতা পড়েন 3 থেকে 4টি, তার কবিতা নিয়েই শুধুমাত্র সেদিন আলোচনা হয়। আমাদের আজকের ফিচার পোয়েট কবি রেজাউদ্দিন স্টালিন, তিনি 3টি কবিতা আমাদের শোনাবেন এবং সেই 3টি কবিতা নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই সেই কবিতার মুদ্রিত কপি আমরা পেয়ে গেছি, আমরা অনেকেই পড়েছি। আশা করি সবাই মোটামুটি ভালো প্রস্তুতি নিয়েছেন আলোচনা করবার জন্য। তো আজকে শুরুতে মুক্ত আলোচনার বিষয়টি হচ্ছে কবি কণ্ঠে কবিতা পাঠ। আমরা এই অভিযোগটি অনেক সময় শুনি যে আমাদের কবিরা খুব ভালো কবিতা পাঠ করতে পারেন না। হয়তো এটি একটি কারণ, যে কারণে বাংলা ভাষায় একটি আলাদা একটি শিল্প তৈরি হয়েছে, সেটি হচ্ছে আবৃত্তি শিল্প। আবৃত্তি শিল্পীরা কবিদের কবিতাগুলো যত্ন করে, চর্চা করে, সুন্দর করে, কখনো কখনো নাটকীয় ভাবে উপস্থাপন করেন। মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য এটি একটি ভালো মাধ্যম। আবৃত্তি শিল্পীরা একটি বড় কাজ করছেন কবিদের জন্য, কিন্তু কবি কণ্ঠেও কবিতা আমরা শুনতে চাই। আমরা যদি লক্ষ্য করি আমাদের অগ্রজ কবিদের দিকে, তাহলে দেখি যে কেউ কেউ একেবারেই যখন বিভিন্ন অনুষ্ঠানে কবিতা পড়তেন, এত বাজে উচ্চারণ এবং এত বাজে পাঠ যে কিছুই বোঝা যেত না। যখন আমরা তার লেখা পড়ি তখন দেখি চমৎকার কবিতাটি তিনি লিখেছেন, কিন্তু তিনি নিজে যখন পড়েন তখন শুনতে গেলে মনে হতো খুব বিচ্ছিরি উচ্চারণের কারণে খুব বাজে একটি কবিতা লিখেছেন মনে হতো। তো আবার কেউ কেউ কোনো কোনো কবি খুব ভালো পড়তে পারতেন, এখনো পারেন। যেমন আমাদের আসাদ ভাই, কবি আসাদ চৌধুরী অসাধারণ পড়েন। আল মাহমুদও ভালোই পড়তেন, শামসুর রহমানও একটু ম্রিয়মান কণ্ঠে পড়তেন, কিন্তু খারাপ পড়তেন না। আবার আমরা যদি শামসুল ইসলামের দিকে তাকাই, তার নোয়াখালীর উচ্চারণের কারণে কি পড়ছেন কিছুই বোঝা যেত না। আমাদের কেউ কেউ সিলেটের কবি আছেন, তাদের উচ্চারণগত ত্রুটির কারণে অনেক কবিতাই আমরা বুঝতে পারি না। তো এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের অনেকেরই মজার মজার স্মৃতি আছে কবিদের কবিতা পাঠ বিষয়ে। আবার সৈয়দ শামসুল হক খুব অসাধারণ সুন্দর কবিতা পড়তেন, এমন অনেকেই আছেন খুব ভালো পড়তেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন সুইডেন থেকে কবি শাকিল রিয়াজ, ময়মনসিংহ থেকে কবি সালিম হাসান, কবি গল্পকার, ঢাকা থেকে কবি রেজাউদ্দিন স্টালিন এবং ঢাকা থেকে আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো প্রথমে নিউ ইয়র্ক থেকে আব্দুল্লাহ জাহিদ এবং আমি কাজী জহিরুল ইসলাম। তো জাহিদ ভাই, আপনিও তো অনেক কবির কবিতা, আপনি, আমি জানি যে আপনি একজন কবিতার একনিষ্ঠ পাঠক, নিশ্চয়ই শ্রোতাও, কবি কণ্ঠে কবিতা অনেক শুনেছেন। তো কবি কণ্ঠে শুদ্ধ উচ্চারণে ভালো করে কবিতা পড়ার যে একটি গুরুত্ব আছে বলে আমরা মনে করি, আপনিও মনে করেন কিনা, এবং আপনার জানা মতে কোন কোন কবি খুব ভালো পড়তেন এবং কোন কোন কবি ভালো পড়তেন না, এই বিষয় নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করুন। আমরা সবাই একটু সংক্ষেপে করব যাতে আমরা 25-30 মিনিটে এটা শেষ করতে পারি। আমার কাছে সবসময় কবিদের কবিতা আবৃত্তি আমি ঠিক আবৃত্তি হিসাবে, আবৃত্তি শিল্পীর আবৃত্তি হিসাবে দেখি না। আমার কাছে যখন একজন কবি স্বয়ং আবৃত্তি করেন তখন এটি একটি ভিন্ন রূপ মাত্রা লাভ করে। আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যে কবি যতটা আবেগ দিয়ে পড়েন, অন্যদের আবেগটা অনেকটা মনে হয় যে আরোপিত, কিন্তু কবি যখন পড়েন তখন আমার এখনো, যখন শামসুর রহমান কিছু কিছু কবিতা যখন পড়তেন, আমাদের ময়মনসিংহে আমি প্রেস ক্লাবের মেম্বার, মাঝে মাঝে ওখানে গেছেন উনি, ওনার আমি সকণ্ঠে আবৃত্তি শুনছি ওখানে। হ্যাঁ, তারপরে আমাদের একটি সংগঠন আছে, এখনো আছে, বৃক্ষণ, ময়মনসিংহের খুব নাম করা, সেখানেও উনি গিয়েছিলেন। এবং আমি আবু জাফর ওবায়দুল্লাহর আবৃত্তি শুনেছি। মানে যাদের আবৃত্তি শুনেছি, আসাদ চৌধুরী তো আছেনই। এবং আমার কাছে সবসময় আমি হয়তো আবেগ দিয়ে শুনেছি, আমার কাছে তাদের কবিতা যেমনই করুক আমি ঠিক ওরকম আবৃত্তি তাদের কাছে এক্সপেক্টও করি নাই। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমার মতো অন্যান্য যারা শ্রোতা আছেন, যে যারা ভক্ত আছেন যে কবিদের, তারাও এইভাবেই মনে করে যে এইটি যে একটি মানে শৈল্পিক আবৃত্তি যাকে বলে ওরকম হতে হবে, তা আমার কাছে মনে হয় না। যাই হোক, আমার কাছে কিন্তু
আমি ওই দোষ গুণটা ধরতে রাজি না। আমার কাছে তাদের কবিতাতে যে আবেগটা তারা দেন সেটি আমি মানে আমার কাছে খুব নোটিসেবল মনে হয় সবসময়। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আমরা এবার কবি এবং গল্পকার সালিম হাসানের কাছ থেকে এই বিষয়ে একটু শুনি। সালিম হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? সালিম হাসান আমার মনে হয় শুনতে পাচ্ছে না। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শাহিন রেজা, তার অডিও কানেক্ট হচ্ছে। তো আমরা তাহলে শাকিল রিয়াজের কাছে যাই। কবি শাকিল রিয়াজ, কবি কণ্ঠে কবিতা পাঠ। যেটা বলেছেন আমারও কথা অনেকটা সেরকমই। ধরুন যে গান লেখে সে কি গান পারে, এটা খুবই মানে একটা শর্ত না যে তার গান পারতে হবে। ঠিক তেমনি কবিরা যখন কবিতা লেখে তারা পাঠের জন্য লেখে না, পড়ার জন্য লেখে। এটা একটি পঠন শিল্প আসলে। এটা শুধুমাত্র আমাদের দেশ সহ দু একটি দেশে আবৃত্তি করাটা একটা শিল্প হয়ে উঠেছে। পৃথিবীর অন্য কোথাও দেশে এ ধরনের বিষয়টা নেই। যেটা আছে সেটা হলো মঞ্চে যেই গীতিনাট্যগুলো লেখা হয় বা কবিতার মতো সেগুলোকে অভিনয় করা। তো আমাদের দেশে আবৃত্তি শিল্প, কবিদের কবিতা নিয়ে আবৃত্তি শিল্প অনেক জনপ্রিয় হয়েছে, কিন্তু কবি কণ্ঠে কবিতা সেটা এটা একটা মজার জিনিস আসলে। এটা আসলে শোনার জন্য না, এটা কবি পড়ছেন এটাই বড় কথা। আমরা রবীন্দ্রনাথের আবৃত্তিও এখনো আমরা খুঁজে পাই, আমরা দেখি, নজরুলের পাই। 50-এর দশকের কবিদের কথা একটু আগে বললেন কথায় কথায়। শামসুর রহমান কবিতা পড়তেন, খুব ভালো পড়তেন, ভালো উচ্চারণ, কিন্তু একটু তোতলামি থাকতো। উনি কথা বলার সময় একটু তোতলাতেন, কবিতা পড়ার সময় তোতলাতেন। আল মাহমুদের কবিতা আমরা শুনেছি, খুব তীক্ষ্ণ কণ্ঠে তিনি চিৎকার করে কবিতা পড়তেন। ফজল শাহাবুদ্দিনের কবিতাকে মনে হতো যেন তিনি অভিনয় করছেন, তিনি হাত পা নেড়ে মাথা নেড়ে তিনি বুঝিয়ে দিতেন। সবচেয়ে বড় কথা, কবিরা যখন কবিতা পড়েন তারা বোঝে যে কোথায় পজ দিতে হবে, কোথায় কি বোঝাতে চেয়েছেন, কোন শব্দে জোর দিতে হবে। আর আবৃত্তিকাররা তাদের নিজেদের মতো পর্ব ভাগ করে নেন উচ্চারণের জন্য, কোথায় পজ দিতে হবে, কোথায় উত্থান হবে, পতন হবে। কিন্তু কবিরা এটা অতটা ভাবে না, তারা লেখেন এবং দরকার হলে তারা পড়েন। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। কবি শাহিন রেজা, আপনার ভিডিওটি অন করতে হবে, এবং কবি ফেরদৌস সালাম আপনিও ভিডিওটি অন করুন, না হলে আপনাদের আমরা দেখতে পাচ্ছি না। শাকিল রিয়াজ, আপনি যেটি বললেন যে বিদেশের প্রসঙ্গটি তুললেন, আসলে বিদেশে কিন্তু বিষয়টা আবৃত্তি শিল্পটা তেমন পৃথিবীর কোনো দেশেই নেই বাংলাদেশ ছাড়া, কিন্তু কবির কণ্ঠে কবিতা পাঠ এটা কিন্তু বিদেশে খুব পপুলার। কবি যখন কোনো অনুষ্ঠানে কবি নিজেই তার কবিতা পড়েন, এবং এইটি আমার মনে হয় এটা কবিদের জন্য অনেকটা ইন্টেগ্রাল পার্ট অফ দি পারফরমেন্সের মতো লাগে, যে তারা, আমি দেখিনি যে খুব কম কবি আছে নিজের কবিতা ভালো করে পড়তে পারে না। বিশেষ করে আমেরিকাতে আমি যেসব কবিদের দেখেছি তারা সবাই নিজের কবিতা মোটামুটি ভালো করে পড়তে পারে। আমার মনে হয় না যে আপনি যেটা বললেন যে এটার কোনো দরকার নেই, এইটাকে আমি এইভাবে উড়িয়ে দিতে পারি না। আমার মনে হয় এটার দরকার আছে, একজন কবি ভালো করে শুদ্ধ উচ্চারণে পড়বেন। এখন কণ্ঠটা হচ্ছে ন্যাচারাল, গড গিফটেড। কারো কণ্ঠ ভালো, কারো কণ্ঠ ভরাট, কারো কণ্ঠ চিকন, সেটা আমার মনে হয় যে নিজের করার কিছু নেই, কিন্তু শুদ্ধ উচ্চারণে পড়তে পারা, নিজের ভাষাটি শুদ্ধ করে উচ্চারণ করতে পারা, এইটুকু আমার মনে হয় দাবি রাখে। যখন শ্রোতারা কবির কাছ থেকে শুনে একটা শুদ্ধ উচ্চারণে শুনবে কবিতা, এই প্রত্যাশাটা করতেই পারে। আমি ঠিকই বলেছেন, তবে এটা একটা শর্ত হতে পারে না আমার মনে না, হয়। এটা শর্ত কারণ হতে পারে না, হ্যাঁ, কারণ এটা প্রত্যাশা হতে পারে। এটা কমিউনিকেটিং নাও হতে পারে। কবি যখন লেখে, আপনি যখন পড়বেন, আমি যখন পড়বো, যেটা সে যেভাবে কমিউনিকেট করবে আমাকে, সে পড়লে হয়তো আমি অন্যভাবে বুঝবো বা আমি বুঝবোই না সে কি পড়ছে। সুতরাং শিল্প মানেও সেটা না হওয়ারই কথা আর কি। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে আবৃত্তি শিল্পী আছেন মেহেদী হাসান এবং হোসনে আরা জেমি। আমরা তারাই কবিতাকে অসম্ভব সুন্দর করে দর্শক শ্রোতার কাছে উপস্থাপন করেন। আমি সবসময় বলি যে আবৃত্তি শিল্পীরা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা, আর কবিরা হচ্ছে স্বপ্নের স্রষ্টা। তো আমি মেহেদী হাসান ভাইয়ের কাছে শুনতে চাই যে এই বিষয়টা নিয়ে কবিদের কাছ থেকে কি ধরনের পাঠ প্রত্যাশা করেন। অনেক অনেক ধন্যবাদ। আমি কি ক্লিয়ার? হ্যাঁ, লাউড একদম এন্ড ক্লিয়ার। হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, মানে একটু সংশোধন আমি আশা করছি। সেটা হচ্ছে যে কবিরা যথাযথভাবে তাদের কবিতা পাঠ করতে পারেন না বলেই
বাংলা ভাষায় একটি আবৃত্তি শিল্পের একটি মাধ্যম বিকশিত আচ্ছা। হয়েছে। শুরুতে যে কথাটা বলা হলো এই হয়তো কথাটার এটা আমি 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 হয়তো আমি বলেছি। আমি 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 ঘোর বিরোধিতা করছি। আমি এভাবে ব্যাপারটাকে বিষয়টাকে দেখতে যাচ্ছি যে বাঙালি মাত্রই তারা ২-৪ লাইন লেখে, লেখার চেষ্টা করে এবং কবিতার প্রতি এক ধরনের ভালোবাসা তারা হৃদয়ে বহন করে এবং এই ভালোবাসাকে বহন করতে করতেই দেখবেন যে কোনো ছেলে পড়ালেখা করে কিন্তু ২-৪খানা কবিতা পড়ে না একাডেমিক কারিকুলামের বাইরে, এটা খুব কম পাওয়া যাবে এখন। কিছু না কিছু কোনো না কোনো কবিতার ২-৪ লাইন তারা পাঠ করে। এখন আবৃত্তি শিল্পটা আসলে আজকের না। আমরা যদি আবৃত্তি শিল্পের ইতিহাস আমরা দেখি তাহলে দেখবি যে অতি দীর্ঘ ইতিহাস, মানে ১০,০০০ বছর আগেও এই ইতিহাসের রুট খুঁজে পাওয়া যাবে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও আকাঙ্ক্ষা করি, এই চেষ্টাটা আমি ঢাকাতে চেষ্টাও করেছি তরুণ কবিদের নিয়ে, যে কবিরা কেন তাদের নিজেদের কবিতা পাঠ করবেন না। আমি আবৃত্তি বলছি না, কবি যখন তার কবিতা উপস্থাপন করছেন তিনি আসলে পাঠ করেন, আবৃত্তি করেন না। আমি বিদেশ সম্পর্কে যেটুকুন ধারণা আছে আমি জানি যে অনেক বড় বড় কবি তারা বিভিন্ন লাইব্রেরিতে, ছোট ছোট কফি শপে তারা এই ধরনের আয়োজন করেন এবং প্রচুর শ্রোতা সেখানে হয়, মুগ্ধ শ্রোতা। কবি যেভাবেই উপস্থাপন করেন না কেন সেটা তার নিজস্ব ঢং, সেভাবে তিনি উপস্থাপন করেন। আর আমরা যারা আবৃত্তি শিল্পী আছি আমরা গভীর মনোযোগে একজন কবির উপস্থাপনা শুনি। আমি এই জন্য আমি নিজে এই অবজারভেশনটা খুব ভালো করার চেষ্টা করি, যে একজন কবি আসলে তার কবিতাটিকে কিভাবে উপস্থাপন করছেন, কোন শব্দটিতে তিনি জোর দিচ্ছেন। আপনাদের একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ছন্দ না হলে কবিতা হবে না। এই যে মাথার ভেতরে একটা বিষয়, একটা বদ্ধমূল ধারণা আমরা বহন করি যারা কবি যারা, আমি অন্তত বিনীতভাবে বলছি, যে যদি ছন্দের বিশেষ কাঠামোতে না পড়ে প্রথম যে শর্তটি, তাহলে সেটি ঠিক কবিতা হয়ে ওঠে না। এরকম একটি ধারণা আপনার ৭০-৮০ দশকেও খুব প্রকট ভাবে ছিল। এই সময় এসে মুক্ত ছন্দে লেখার একটি ঢং, রবীন্দ্রনাথও লিখেছেন, জীবনানন্দও লিখেছেন, কিন্তু আদৃত হয়েছে হলো ছন্দবদ্ধ বিষয়টা এবং কবির মাথায় সবসময় ছন্দটিই থেকে যায়, ওই পয়ারটিই থেকে যাচ্ছে। উপস্থাপনায় যে জায়গাটিতে আসলে শ্রোতা বাধাগ্রস্ত হয়, কমিউনিকেশনে যে জায়গাটায় গ্যাপটা তৈরি হয়, উচ্চারণের চেয়ে তৈরি হয় যেটা, সেটি হচ্ছে হলো যে সে যে ভাঙছে কথাটাকে, সেন্টেন্সটাকে যেভাবে সে ভাঙছে, ওই ভাঙাটা ঠিক কমিউনিকেটিং হয় না কখনো কখনো, যে কারণে শ্রোতা ওই জায়গাটা হারিয়ে যায়। আবৃত্তি শিল্পী কখনো কখনো এই জায়গাটাকে ভেঙে ফেলেন, এই জায়গাটাকে অতিক্রম করেন, করে কমিউনিকেট করার চেষ্টা করেন। মেসেজ, কবি যে বক্তব্যটা দিতে চেয়েছেন, যে আবেগকে উপস্থাপন করতে চেয়েছেন, সেটাকে স্পর্শ করার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে কবিতাটিকে একজন শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে আমার অনুভূতি এবং আমার এক্সপেরিয়েন্স থেকে আমি কথাটা বলছি। অনেক ধন্যবাদ মেহেদী ভাই। আর 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 ছোট্টভাবে একটু শেষ করে দিই, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আশা করি যে বাংলাদেশে বাংলা ভাষার কবিরা এরকম আসর করবেন। বিভিন্ন বড় বড় কফি শপ প্লাস লাইব্রেরি হচ্ছে এখন বাংলাদেশে, বইয়ের দোকান হচ্ছে, সেই জায়গাগুলোতে কোথাও কোথাও কফি কর্নার থাকছে, কোথাও কোথাও ছোট ছোট আয়োজন থাকছে। সেখানে যদি কবিরা এই আয়োজনগুলো শুরু করেন, হয়তো শুরুর দিকে পাঠক শ্রোতা কম হতে পারে, কিন্তু এই উদ্যোগটি যদি শুরু হয় তাহলে এটাকে অবশ্যই আমরা যারা আবৃত্তি শিল্পী আছি আমরা অবশ্যই এটাকে এনকারেজ করি। কারণ কবি কণ্ঠে কবিতা এটি একটি অমূল্য একটি রত্ন। আমরা রবীন্দ্রনাথের কবিতা শুনি, আমরা নজরুলের রেকর্ড শুনি, বা আরো বিখ্যাত কবিদের কবিতা শুনি, সেগুলো আমাদেরকে এনকারেজ করে। অনেক ধন্যবাদ মেহেদী ভাই, আপনার এই দ্বিমতকে স্বাগত জানাই। স্বাগত জানিয়ে আমি ২-৩টা পয়েন্ট একটু কভার করার চেষ্টা করি। একটি হচ্ছে আপনি বলেছেন ১০,০০০ বছর আগেও কবিতা আবৃত্তি হতো। পৃথিবীর প্রথম কবিতা লেখা হয়েছে ৪৩০০ ৪৩০০ বছর আগে, এর আগে আর কোনো কবিতা লেখা হয়নি। না, আমি কবিতার কথা বলছি না, আমি আবৃত্তির কথা বলছি। না, কিছু হইতেছে না। আচ্ছা, আবৃত্তিটা প্রথম এসছে হচ্ছে হলো
আপনার ধর্মালয়ে যে মন্ত্র পাঠ করা হতো, হ্যাঁ, ধর্মের মন্ত্র এর আগে হয়নি, 10,000 বছর আগে কোনো ধর্ম ছিল না। হ্যাঁ, সেই মন্ত্রের যে পাঠ, সেই মন্ত্রের পাঠ সেটা এই মুখে মুখে এইভাবে উচ্চারিত হতো হ্যাঁ, এবং নিশ্চয়ই সেভাবেই হয়েছে। বুঝতে পেরেছি। সে সকল কিছু ধর্মগ্রন্থগুলো শ্লোক, সেগুলো কবিতা, সেগুলো এইভাবে আরেকজন করতো। পুঁথি পাঠ আমাদের মধ্যযুগ, প্রাচীন যুগ যদি দেখি, আপনি যেটা বলতে চেয়েছেন, প্রাচীন কাল থেকেই কবিতা যিনি লেখেন তিনি ছাড়া অন্যরাও আবৃত্তি করতো, এটা সত্যি। কিন্তু সেটির ইতিহাস অত প্রাচীন না আর কি, 10,000 বছর না, ম্যাক্সিমাম হতে পারে 4,500 বছর, এর বেশি হওয়ার কথা না। এনিওয়ে, এটা একটা সংখ্যা, এটা কিছু না। আরেকটা জিনিস আপনি যেটা বললেন, ভাঙার ব্যাপারটা কবিরা বোঝেন, আবৃত্তিকাররা ভাঙাটা ঠিক মতো করে, আমার মনে হয় কমিউনিকেট করার জন্য কবির চেয়ে বেশি আর কারো বুঝবার কথা না যে কোন জায়গায় পজটা দিতে হবে, কবিরই সবচেয়ে ভালো বুঝবার কথা। এটি একটি। আরেকটা জিনিস হলো যে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে হয়তো এই কারণে আবৃত্তি শিল্পটা গড়ে উঠেছে, হয়তো কথাটা এই জন্য বলেছি যেন আপনারা যারা বিখ্যাত, আপনি আপনার মতো যারা আরো বিখ্যাত আবৃত্তিকার বাংলা ভাষায় আছেন, তারা যেরকম ভাবে আবৃত্তি করেন, প্রত্যেকটা কবি যদি সেরকম ভাবে পারতো, তাহলে হয়তো শোনার জন্য আর আবৃত্তিকারের কাছে যেত না, কবির কাছে যেত। এই জন্য আমি হয়তো শব্দটি বলেছি। আর সবকিছু তো সম্ভব না, একজন ভালো লিখবে আবার ভালো পড়বে, সেটি হয়ে ওঠে না। একটু বলে নিই, সেটা হচ্ছে আমি আসলে ওইটা বলতে চাইনি যে আবৃত্তিকার বুঝছেন না, শিল্পী কবি বুঝছেন না কিন্তু আবৃত্তিকার বুঝছেন, ওটা না। আমি বলছি যে কবি ছন্দকে ধরে, পয়ারকে ধরে যে উচ্চারণটি করছেন, সেই উচ্চারণটি তিনি যথাযথই করছেন, কিন্তু যে কোনো কারণে হোক শ্রোতার কানে সেটি সেইভাবে যে পৌঁছাচ্ছে না, আমি সেটাকে বলতে চেয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফেরদৌস সালাম ভাই এবং শাহিন রেজা। আপনার ক্যামেরাটি আমরা এখনো অন হয়নি বলে আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। আপনি যদি আপনার ক্যামেরাটি অন করেন তাহলে আমরা দেখতে পাবো। আপনি যদি অসুবিধা হয় তাহলে আপনি সাইন আউট করে আবার সাইন ইন করুন। হ্যাঁ, সালিম হাসানও বোধহয় যোগ দিয়েছেন। সালিম হাসান যোগ দিয়েছে, হ্যাঁ, সেটা আমরা আগেই বলেছি। সালিম হাসান যোগ দিয়েছেন, তাকে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, আপনাকেও দেখতে পাচ্ছি। তো এবার আমরা ফেরদৌস সালামের কাছে আসি। আপনি আমরা আলোচনা করছিলাম যে কবি কণ্ঠে কবিতা পাঠ, এই বিষয় নিয়ে আপনার যদি মজার কোনো স্মৃতি থাকে সেগুলো বলতে পারেন। আসলে মজার স্মৃতির মধ্যে এইটুকু যে দেখা যায় যে একটি কবিতাকে আমরা যখন পড়ছি আর কি, একজন কবির কবিতা, সেটি সেরকম সুখপাঠ্য মনে হচ্ছে না সেরকম, কিংবা তার লিরিক, তারপরে তার ছন্দ, এগুলো হয়তো ঠিক নেই, আমরা তার সমালোচনা করছি। কিন্তু যখন কোনো আবৃত্তিকার সেইটাকে মানে তুলে ধরছেন, উপস্থাপন করছেন, তখন তা একটি মানে চমৎকার শিল্পে, অর্থাৎ সবার কাছে খুব আগ্রহের সাথে সেটা বিবেচিত হচ্ছে এবং খুব ভালো মানে মাঠ পাচ্ছে আর কি। এই বিষয়টা আমরা দেখি যে যখন আবৃত্তিকার তার সুললিত কণ্ঠে বলি কিংবা আবেগ ভরা কণ্ঠে বলি, সেই বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরে, একটি কবিতা না হলেও সেই কবিতাটা উঠতে যেতে পারে। এই ধরনের ঘটনা অনেক সময় আমি খেয়াল করি। আর একটি ভালো কবিতাও, যা একজন কবি কণ্ঠে হয়তো পাঠ হচ্ছে, তার সবকিছু ঠিক আছে, কিন্তু সেটি সেরকম মানে আপনার আকর্ষণীয় হচ্ছে না। এই ঘটনাগুলো আমার কাছে খুব পীড়াদায়ক মনে হয় আর কি। যে মনে হয় যে প্রত্যেক কবিরই উচিত আপনার কথা অনুযায়ী, কিংবা আমি নিজেও মনে করি যে শুদ্ধ উচ্চারণে, বাচন ভঙ্গিতে সেই কবিতাটি নিজে পাঠ করা, তাহলে হয় কি যে তার কবিতার সম্পর্কে মূল্যায়নটা ভালো আসতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি ফেরদৌস সালাম। আমরা এরই মধ্যে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে মৌ মধুবন্তী টরন্টো থেকে, এবং টরন্টো থেকে আরো যোগ দিয়েছেন হুসনে আরা জেমি। আমরা হুসনে আরা জেমির কাছে এই বিষয়টা একটু শুনি, তিনি নিজে একজন আবৃত্তি শিল্পী। অনেক অনেক ধন্যবাদ। আমি সাবজেক্টটা দেখেই ঢুকে পড়েছি, প্ল্যান ছিল না, কারণ আমি কাজে যাব, তো ভাবছি আজকে আসবো না। তারপরে সাবজেক্ট দেখে মনে হলো না, আজকে যেতেই হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা। তা আমি বলবো আসলে জহির ভাইয়ের সঙ্গে আমি একমত, কারণ জহির ভাই তো ইদানিং পড়ছেন, অবশ্য ভালো পড়ছেন, ভালো লাগে। আর কবিতা কবিদের আমি মনে করি, যেটা স্ট্যালিনও বলেছিল একসময় একদিন আমাদের আলোচনায়, যে শুদ্ধ উচ্চারণে, প্রমিত উচ্চারণে
কবিতাটা পাঠ করা উচিত সকল কবিদের। তাহলে হৃদয়ঙ্গম বুঝতে পারেন যে কবি কি বলতে চাচ্ছেন কবিতায়। আর আবৃত্তিকার বলবো যে যেহেতু আমি একজন আবৃত্তিকার, তো সুন্দর করে উপস্থাপনা কবি যেটা বলতে চেয়েছেন, যেখানে যেভাবে আমরা আবৃত্তিকাররা চেষ্টা করি তার কবিতাকে সুন্দর করে উপস্থাপন করার, যাতে মানুষের হৃদয়ে এটা মানে আমার কণ্ঠে কবির কবিতা যাতে স্থান করে নিতে পারে। তো আমরা কিন্তু এখনো চেষ্টা করি যে রবীন্দ্রনাথের কণ্ঠে উনি যে গান গেয়েছেন, কবিতা পড়েছেন, শোনার চেষ্টা করি। নজরুল পড়েছেন, ওনারা কিভাবে পড়েছেন, ওনারা কোথায় কিভাবে পজ দিয়েছেন, আমরা চেষ্টা করি। তো সেই জন্য আমার মানে আমি যেহেতু ইদানিং একটু লেখি, সেই হিসাবে কবিতাটা শুদ্ধ এবং ভাবে উপস্থাপন করা প্রত্যেক কবি, আঞ্চলিক ভাষায় না। এখন আমি যদি আমার কবিতা আমার বগুড়ার ভাষায় পড়ি, তাহলে তো আপনারা কিচ্ছু বুঝবেন না যে কবিতা কোথায় কি বলতে চেয়েছে। সেজন্য শুদ্ধ উচ্চারণটা খুবই প্রয়োজন, যাতে প্রত্যেকে বুঝতে পারে যে কবি এটা বলতে চেয়েছেন। তো যেটা জহির ভাইয়ের সঙ্গে, মেহেদী ভাইয়ের সঙ্গে এবং স্ট্যালিনের সঙ্গে আমি একমত আর কি। এটাই। স্টালিন ভাই এখনো আলোচনা করেনি, একমত কেমনে হলো? আগের আলোচনা, ঠিক আছে। মধুবন্তী, এবার মধুবন্তীর কাছ থেকে একটু শুনি এই বিষয়ে। ধন্যবাদ। শুভ অপরাহ্ন সবাইকে। শুদ্ধ উচ্চারণের পক্ষের মানুষ আমি সবসময় দেই, কারণ কবিতা যদি শুদ্ধ ভাষায় লেখা হয় তাহলে সেটা শুদ্ধ উচ্চারণেই পড়তে হবে। আর কবিকে আবৃত্তি করতে হবে এমন কোনো কথা নেই, কবি তার কবিতা পাঠ করবেন। সেই পাঠটা যেন একটা প্রবাহ থাকে, চলমান থাকে, সুন্দর উচ্চারণ থাকে, সেটা খুব প্রয়োজন। যে সময় মিডিয়া ছিল না সে সময় তা না হয় আঞ্চলিকতার দোষে দুষ্ট থাকলেও কিন্তু সেটা বৃহৎ আকারে লোকে জানতো না। এখন যেহেতু আমরা বিশ্ববাসীর কাছে সেই মেসেজটা পৌঁছাচ্ছি, তাহলে অবশ্যই শুদ্ধ কবিতাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। এবং শুনবার অনেক সুযোগ আছে এখন। উচ্চারণ আগে শুনতে পেত না, কিন্তু এখন উচ্চারণ শুনবার জন্য ইউটিউব আছে, আবৃত্তিকাররা প্রচুর সংগঠন করেছে। একজন কবি চাইলে আবৃত্তি সংগঠনে কিছুদিন ক্লাস নিয়ে শুদ্ধ উচ্চারণগুলো শিখে নিতে পারে, সুযোগটাকে কাজে লাগাতে পারে। আর যেহেতু আঞ্চলিক কবিতা রয়েছে, আঞ্চলিক কবিতা আমরা আঞ্চলিক ভাষাই পড়বো, তাহলে শুদ্ধ কবিতাগুলোকে আঞ্চলিক উচ্চারণে দিয়ে, কিন্তু আমরা নেটওয়ার্কার যেমন বলি অ্যাকসেন্ট ইজ দ্য থার্ড ল্যাঙ্গুয়েজ, দিস ইজ ফাইন। যেমন শ্রীলঙ্কানরা তারা অফটেনে কিন্তু স্মল বলতে পারে না, সিমল বলবে, স্কুল বলতে পারে না, শিকুল বলবে। এটা কোনোভাবেই কিন্তু তারা ঠিক করতে পারে না। তারপরে সিলেটে অনেক লোক আছে তারা তাদের উচ্চারণগুলো সঠিক করতে পারে না, কিন্তু তারও আবার ব্যতিক্রম আছে। যেমন আসমা আহমেদ খবর পড়তেন, তিনি তো সিলেটি, কিন্তু ওনার উচ্চারণে কোথাও সিলেটি অ্যাকসেন্ট নেই। নিয়মিত যারা কবিতা পড়বে তাদের এই প্র্যাকটিসগুলা করবার জন্য যেহেতু এখন সাংগঠনিক সুবিধা আছে, কোনোভাবেই আমি সাপোর্ট করি না যে শুদ্ধ কবিতাকে অশুদ্ধভাবে পড়ুক, অথবা তারা মিডিয়াতে এসে এটাকে কানটাকে আমাদের পলুটেড করুক। যার জন্য একসময় বাংলা নাটক দেখা বন্ধ করেছি। যখন ফারুকি নাটকগুলো চালিয়েছিল আঞ্চলিক ভাষা দিয়ে, সেই সময় আমাদের বাচ্চাদেরকে ওই বাংলা উচ্চারণ শিখুক, এটা কোনোভাবেই চাইনি বলে টেলিভিশনে কোনোদিন নাটক দেখিনি। এবং এই পর্যন্ত যতদিন না শুদ্ধ বাংলায় নাটক এসেছে তার আগে নাটকই দেখে নেই আমরা। তো প্রতিবাদটা সেখানেও ছিল, সেটা নীরব প্রতিবাদ থাকুক, সরব প্রতিবাদ থাকুক, প্রতিবাদ ছিল শুদ্ধতার পক্ষে সব সময়। সেটা কবিতাও শুদ্ধ হোক, উচ্চারণ শুদ্ধ হোক, বাংলাটাই শুদ্ধ প্রাণে শুদ্ধ উচ্চারণ, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মধুবন্তী, চমৎকার আলোচনা। আচ্ছা, একটা কথা কিন্তু বলে নেই, বা আমাদের এখানে যে আবৃত্তি শিল্পী আছেন মেহেদী হাসান, মধুবন্তী এবং হোসনে আরা জেমি, আপনাদের প্রতি আমরা বাংলা ভাষার কবিরা কৃতজ্ঞ যে বাংলা ভাষাই এইরকম একটি চমৎকার শিল্প গড়ে উঠেছে, আবৃত্তি শিল্প, যার কারণে আমাদের কবিতাগুলো এত সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে দর্শক শ্রোতার কাছে। যে সেই কারণে আমি একজন বাংলা ভাষার কবি হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আসি কবি রেজাউদ্দিন স্টালিনের কাছে এই বিষয়ে। কবি রেজাউদ্দিন স্টালিন, একটু আনমিউট করে নেবেন আর সবাই ওয়াচ পার্টি দিতে পারেন, তাহলে ভিউটা বাড়ে।
ধন্যবাদ জহির। আজকে যে বিষয়টা আমরা নির্বাচন করতে খুব জমে উঠেছে আলোচনা, চমৎকার। এইটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। আমি আজকে আমাদের কফি ও কবিতার পেজে একটা গান শুনলাম রবীন্দ্রনাথের কণ্ঠে, যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এইবার। এর আগে রবীন্দ্রনাথের আবৃত্তি আদি হতে শতবর্ষ পরে আমি শুনেছি রেকর্ডে, কিন্তু যেহেতু অনেক আদি এবং প্রাচীন রেকর্ড, কণ্ঠটা একটু ক্যানকেনে হয়ে গেছে, ভয়েসটা ডাল হয়ে গেছে। কিন্তু আজকে যে গানটি আমি শুনেছি রবীন্দ্রনাথের, সেটি অসাধারণ। তা প্রাণের আবেগ দিয়ে একজন কবি যে তার গানটি কি অসাধারণ করে গাইতে পারে, আমি অনেকক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো সেটি শুনছিলাম। এবং তারও পরে আমি নজরুলের কণ্ঠে নারী কবিতার আবৃত্তি শুনেছি সকণ্ঠে। তখনকার রেকর্ডের সিস্টেম তো এত ভালো ছিল না, তারপরেও কি উদ্দাম কণ্ঠে নজরুল তার কবিতা পড়েছিলেন। যে কোনো আবৃত্তিকারের সমতুল্য তিনি তার পাঠটি রেখেছেন। আমি মনে করি যে একটা কবিতার যতগুলো পাঠক, কবিতার অর্থ ঠিক ততগুলো। আমি এর সঙ্গে সংযুক্ত করে দিই যে একটা কবিতা যত আবৃত্তিকার কিংবা যত পাঠকই সেটা উচ্চারণ করে পড়ে, তার অর্থ, তার সৌন্দর্য, তার মাত্রা ঠিক ততগুলো এবং বারবার বদলে যেতে থাকে। আমি এখন যদি আমাদের মেহেদী ভাইয়ের কণ্ঠে জীবনানন্দ দাশের একটি কবিতা বনলতা সেন শুনি, এবং একটু পরে জেমির কণ্ঠে কিংবা তারপরে মধুবন্তীর কণ্ঠে কিংবা জয়ন্তের কণ্ঠে শুনি, ক্রমাগত কিন্তু অর্থগুলো আমার কাছে আবহ অর্থ বদলে যেতে থাকবে। এটা কিন্তু কবিতার হচ্ছে সৌন্দর্য এবং শিল্পের একটা শর্ত বটে। কিন্তু 4700 বছর আগে থেকে কবিতার কিংবা আমাদের শ্লোকের যে আবৃত্তি চর্চা শুরু হয়েছে, সেটি কিন্তু সত্য। এবং ঐতিহাসিকভাবে আমরা দেখি যে যারা তখন বক্তৃতা করতেন গ্রিসে, যেমন ডেমোস্থেনাস, অসাধারণ বক্তৃতা করতেন। বক্তৃতা কিন্তু আবৃত্তির কাছাকাছি একটা শিল্প। এবং যে ভালো বক্তা বাগ্মী, তাকে কিন্তু শুদ্ধ উচ্চারণ, তার প্রক্ষেপণ, স্বরের ওঠানামা এবং দৃশ্যপট তৈরির অসাধারণ কৃতিত্ব থাকতে হয়। যে জন্য বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিলেন, আপনি দেখবেন যে তার সেই ভাষণটি কিন্তু একটি অসাধারণ আবৃত্তি হয়ে উঠে। তার কোথাও কোথাও তিনি আঞ্চলিকতার রেশ রেখেছেন, কিন্তু তারপরেও সেটি এতটা প্রাণবন্ত এবং গভীর হয়ে উঠেছে যে তা আমাদের একটা ইতিহাস তৈরি করে নিয়েছে। আমরা যখন আমাদের আসাদুজ্জামান নূরের কণ্ঠে নির্মলানন্দ গুণের স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো শুনি, তখন কিন্তু আমরা নতুন আরেকটি মাত্রায় উপনীত হই। এখন আমার কথা হচ্ছে যে কবিরা শুদ্ধ সুর, শুদ্ধ বাণী, তার কবিতার যে বাণী সেটি শুদ্ধভাবে উচ্চারণ এবং চমৎকার করে পাঠ করবেন কিনা, অবশ্যই তাকে করতে হবে। আপনাকে বিবেচনা করতে হবে যে কবিতা কিন্তু একটা পারফর্মিং আর্ট। একই সাথে কবিতা গভীর, নিজে পড়ার জন্য কিন্তু কবিতা একই সাথে পারফর্মিং আর্ট। আপনি এই কবিতার সঙ্গে মডুলেশন দিয়ে আপনি কিন্তু কোরিওগ্রাফি করতে পারবেন। এই কবিতাটিকে আপনি নিজে এমন ভাবে উপস্থাপন করতে পারবেন, মন্ত্রমুগ্ধের মতো শুনবে। আমরা যখন সব্যসাচীর কণ্ঠে নজরুলের বিদ্রোহী শুনি, তখন আমাদের প্রতিটা শীত লোমকূপের প্রতিটা লোম খাড়া হয়ে যায়। কারণ কি? কারণ তিনি অর্থটি এমন ভাবে সঞ্চালিত করতে পারেন, আবেগটি এমন ভাবে তিনি উদ্বোধন করতে পারেন যে আমরা নিজেদেরকে বারে বারে এর মধ্যে দিয়ে আবিষ্কার করি এবং আমরা সেই নজরুলের বিদ্রোহী কবিতার অতি মানব হয়ে উঠি। যারা ভালো কবিতা পড়তে পারেন না, অনেক ভালো কবিতা লেখেন, এরকম কবির সংখ্যাই বাংলাদেশে বেশি। তারা মনে করেন আমার কবিতাটা একজন আবৃত্তিকার আবৃত্তি করে দিবে। এই যে পরনির্ভরতা তৈরি হচ্ছে অনেক কবির মধ্যে, সেটিকে আমি কখনোই অনুমোদন দিই না। আমি মনে করি একজন আবৃত্তিকার অবশ্যই তার কবিতাটি পড়ুক, কিন্তু একজন কবি যখন মঞ্চে কবিতাটি পড়বেন, তখন যেন তিনি সত্যিকার অর্থে সুন্দর করে গ্রহণযোগ্য ভাবে উচ্চারণ এবং পাঠটি করেন। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আবৃত্তি শিল্পের চর্চা নেই। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাঙালিরা যেখানে আছেন সেখানে এটার প্রভাবটা বেশি। এই জন্য আমার মনে হয় আমাদের কবিরা একটু নির্ভরশীল হয়ে গেছেন আবৃত্তি শিল্পীদের উপরে, কিন্তু সেই নির্ভরতা কাটিয়ে উঠতে হবে। আঞ্চলিক উচ্চারণের কাছ থেকে দূরে চলে আসতে হবে। তা নাহলে কিন্তু একজন কবি স্বীকৃতি লাভ করবেন না দর্শক কিংবা শ্রোতার কাছে। যেভাবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি অসাধারণ ভাবে তার কবিতাটি পড়তেন, আমি দেখেছি আল মাহমুদও খুব চমৎকার করে তার কবিতা পড়তেন। এবং আমরা এও দেখেছি যে আসাদ চৌধুরী যখন তার একটি কবিতা অসাধারণ করে পড়েন, শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শোনে। নির্মলানন্দ গুণ তার কবিতা ভালো পড়েন। এবং আমি দেখেছি ত্রিদীপ দস্তিদার, তিনিও ভালো পড়তেন তার কবিতা। রফিক আজাদ
আমার মনে হচ্ছে দর্শক সাহিত্য সম্মেলনে সুতোর ওপারে চলে যাব এই অসাধারণ কবিতাটি পড়ে শ্রোতাদের মন জয় করেছিলেন। সৈয়দ শামসুল হকের কথা অবশ্যই বলতে হবে। এবং আমি মনে করি সাম্প্রতিক কালে কবিদের কবিতা পাঠে কিছুটা ভাটা পড়েছে। আমরা আমাদের 80 দশকে আমরা দেখতাম আসাদ চৌধুরী কিভাবে পড়েন সুন্দর করে, শামসুল হক কিভাবে পড়েন, এবং আমি আরেকজনের কথা অবশ্যই উল্লেখ করবো, তিনি হচ্ছেন আমাদের সৈয়দ আলী আহসান। তিনি যখন আমার পূর্ব বাংলা কবিতাটি কি অসাধারণ ভাবে ধরে ধরে গভীর কণ্ঠে পাঠ করতেন, মনে হতো যে একটা মন্দ্র স্বর ভেসে আসছে একটা অন্য কোনো জায়গা থেকে। সুতরাং কবিদের কবিতা পাঠের ঐতিহ্য অনেক দিনের এবং বাংলা কবিতা পাঠের ঐতিহ্য অনেক দিনের। আমি মনে করি যে 30-এর দশকেরও আমাদের সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু অনেক অসাধারণ আবৃত্তি করতেন তাদের কবিতা। জীবনানন্দ যদিও মঞ্চে খুব উঠতেন না, কিন্তু তিনি একবার মঞ্চে উঠে একটি অনুষ্ঠানে 2টি কবিতা শুনিয়েছিলেন, সেটিও খুব অন্তরঙ্গ উচ্চারণ ছিল। আমি বাংলা ভাষায় যারা কবিতা লেখেন, আমার কবি বন্ধুরা কিংবা আমার অনুজ যারা আছেন, তা সবাইকে বলবো যে আমরা এটিকে পারফর্মিং আর্ট হিসেবেও কিন্তু বিবেচনা করার সুযোগ রয়েছে। আপনি যেহেতু বিভিন্ন জায়গায় কবিতা পড়ছেন, টেলিভিশনে, রেডিওতে, মঞ্চে, সুতরাং আপনাকে নিজেকে উপস্থাপন করবার জন্য, নিজের কবিতাকে আরো সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি আরো ভালো করে কবিতাটি পড়ুন, শুদ্ধ উচ্চারণ করুন, প্রমিত বাংলায় পড়ুন। কারণ বাংলা ভাষা একটি ধননশীল ভাষা। এর সমস্ত পৃথিবীর এমন কোনো উচ্চারণ নেই যে ভাষায় করা যায় না। আমাদের জিহ্বা খুব তীক্ষ্ণ। সুতরাং সেই জায়গাটি যদি আমরা ব্যবহার করি, আমরা মনে করি আমার ভাষার যে সমৃদ্ধি সেটি আন্তর্জাতিক জায়গায় একটি অবস্থান করে নিতে পারবে। আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে আলোচনায় যোগ দেওয়ার জন্য যারা আলোচনা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। আসলে আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে এবং একটু ভালো করে পড়াটা শিখে নিতে হবে। মেহেদী ভাই যেটা বললেন যে আমরা ক্যাফেটেরিয়া বেইজ আমরা যদি কবিতা পাঠের আয়োজনটা করি বিদেশে যেরকম করে, এবং সেটা যদি একটু পেশাগতভাবে করা যায়, এমন না যে আমাদের দেশের লোকেরা পয়সা দিয়ে কবিতা শুনতে যাবে না। এমনও হতে পারে বড় বড় রেস্টুরেন্টগুলোতে ডিনারের আগে যখন ওই যে গানের আয়োজন করে, একজন শিল্পী এসে গান শোনায়, হতে পারে যে একদিন একজন কবিকে ডেকে আনলো, তিনি কবিতা পাঠ করলেন, 10টি কবিতা পড়লেন বা 5টি কবিতা পড়লেন ডিনারের আগে, এবং তাকে একটি সম্মানী দেয়া হলো। এভাবে কিন্তু একটা গড়ে উঠতে পারে। আর যখন নাকি একজন কবি সম্মানী নিয়ে কবিতা পড়বেন, তখন তিনি চেষ্টাটাও থাকবে যে ঠিক আছে আমি একটু সুন্দর করে পড়ি, যাতে যারা উপস্থিত আছে তারা অন্তত বুঝতে পারে। এভাবেই গড়ে উঠবে। আমাদের চেষ্টাটা করতে হবে। আর ওই যে স্টালিন ভাই যেটা বললেন যে এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে, না আবৃত্তিকাররা তো আছেই, তারাই আমার কবিতা সুন্দর করে পড়ে দেবে, আমারও তো সুন্দর করে পড়ার দরকার নেই। এবং আমি দেখেছি অনেক, বিশেষ করে আমার সিলেটের বন্ধু কবির যারা আছেন, তারা তাদেরকে উচ্চারণের কথা বললে তারা খুব রেগে যান, বলে যে না এটা আমার কাজ না। তো এটা আসলে কবিদের শুদ্ধ উচ্চারণের পড়তে পারাটা আমি মনে করি একটি যোগ্যতা। এমন না যে এটা পারতেই হবে, পারলে ভালো। এবং ওইটা করতে গিয়ে আবার কবিতা লেখা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে আর কি, যেটা আমাদের কবি শাকিল রিয়াজ বলেছেন। তো আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন কবি দিলারা হাফিজ। আমরা তার কাছ থেকে এই বিষয়ে একটু শুনি, তারপরে আমরা কবিতা পাঠে যাব। বিষয়টা কি ছিল? বিষয়টা হচ্ছে কবি কণ্ঠে কবিতা পাঠ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি তো একটা অসাধারণ বিষয়। কারণ আবৃত্তিকার বা আবৃত্তি শিল্পী চমৎকার করে কবিতা পাঠ করেন, তার কণ্ঠে ধারণ করেন, কণ্ঠের মাধুর্য ইত্যাদি দিয়ে। কিন্তু একজন কবি যখন কবিতা পাঠ করেন, তার মাধুর্য কিন্তু আলাদা। অর্থাৎ ওই কবিতাটিকে তিনি যেই ভাবনা থেকে লিখেছিলেন, সেই ভাবনাটি দ্বিতীয়বার উঠে আসে তার পাঠের ভেতর দিয়ে, এবং তখন দর্শক এবং শ্রোতারা কিন্তু ওই অনুভবটা, এই অনুভূতিটার উত্তাপ পেয়ে যান যখন একজন কবি কবিতা পাঠ করেন, তার নিজের কবিতা পাঠ করেন। তো কাজে আমি মনে করি যে আবৃত্তি শিল্পীদের পাশাপাশি কবিদের কণ্ঠে সে যেমন করেই পারুক, হয়তো আবৃত্তি শিল্পীদের মতো অত যদি কণ্ঠ সুন্দর কণ্ঠের অধিকারী না হন বা উচ্চারণ যদি ত্রুটিও থাকে, আমি এটুকু বলতে চাই যে প্রত্যেক কবিরই আলাদা কবিতা পাঠের একটি আলাদা আবেদন আছে দর্শকের কাছে, শ্রোতার কাছে। এবং এতক্ষণ যেটা বলা হয়েছে, বা আমি অর্ধেক শুনলাম স্টালিনের কথা আর আপনার কথা, যে অবশ্যই আমি যেহেতু একটি ভাষার চর্চা করি,
আমি ভাষাটাকে সঠিকভাবে উচ্চারণ যেন করতে পারি, এইটার জন্য চেষ্টা কিন্তু থাকতে হবে। এখন আমি যখন অধ্যাপনায় গেলাম, তখন ধরেন আমার এক ধরনের উচ্চারণ ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু তখন আমি তাকে আরো শার্প করার চেষ্টা করলাম। কারণ আমি যখন একটা মঞ্চে আমার ছাত্রদের সামনে যখন আমি একটা কবিতা পাঠ করব, উচ্চারণ করব, সে যেন আমার ত্রুটিটাই দেখে হেসে না ফেলে, বা আমার প্রতিভাকে, আমার যোগ্যতাকে খাটো করে না দেখে। এটাই কিন্তু উদ্দেশ্য, যে আমি যেন আমার ছাত্রীর সামনে বা শিক্ষার্থীর সামনে হেয় প্রতিপন্ন না হই। এই বোধ থেকে কিন্তু আমি অনবরত চর্চার ভেতরে গেলাম। এবং এমনকি আমি এই যে আবৃত্তি শিল্পীদের যে কর্মশালা হয়, এই যে ভাস্বর ছিল, রূপারা ছিল, ওই সময় কিন্তু আমি একটি ইয়েতে কর্মশালায় যোগদান করেছি 7-8 দিন। কারণ আমি প্রতিনিয়ত নিজেকে তৈরি করতে চাই। আমরা সবকিছুই শিখে আসি না, আমার আঞ্চলিকতা থাকে, আমার উচ্চারণের অনেক ত্রুটি থাকবে, কিন্তু আমার চেষ্টা থাকতে হবে সেটাকে অতিক্রম করে যাবার। যেমন আপনার বিভিন্ন অঞ্চলের ভাষা এক এক রকম। নেত্রকোনায় যেমন সুর বলে, চোর বলতেই পারে না, সুর হয়ে যায়। তো ওইরকম প্রত্যেক দেখলাম। আবার টাঙ্গাইলের আরেকটা সে দেখলাম। এরকম অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের। আমাদের মানিকগঞ্জ অঞ্চলে যেমন ছয়ের দারুণ সমস্যা, এখনো আমি ওভারকাম করতে পেরেছি, আমি দাবি করব না। কিন্তু এইসব ত্রুটির পরেও নিজেকে তৈরি করা, আর যে শব্দগুলো উচ্চারণে মূলত আমার সমস্যা হচ্ছে, আমি ওই শব্দগুলো এড়িয়ে যেতে পারি, যে অন্তত চেষ্টা করব প্রথমে ওটাকে ওভারকাম করতে। কিন্তু তারপরে যদি আমি দেখি যে আমার কিছুতেই হচ্ছে না, যেমন সিলেট, বরিশালের মানুষের কিছু কিছু উচ্চারণ, স্থান, স্টেশন, এগুলো থেকে বরিশাল যেমন নিজেদেরকে অতিক্রম করতে পারে না অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু অনেকেই আবার পারেন। তো আমি মনে করি যে এই শব্দ যাত্রায় আমরা আসলে তো মূলত কবি, সাহিত্যিক সবাই ভাষাটাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমাদের এই দায়িত্ব যেহেতু আছে, কাজেই আমি লেখার পাশাপাশি একটি শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে কতটাই বা সময় লাগবে। আর আমি আমার ছাত্রদেরকে বলতাম যে তুমি নিয়মিত খবর শুনবে, খবরের উচ্চারণগুলি সঠিক হয়, তুমি ওইটাকে ফলো করতে থাকবে, তাহলে দেখবে তোমাদের উচ্চারণগুলো সঠিক হয়ে গেছে ধীরে ধীরে। তো এই আকাঙ্ক্ষাটা নিজের ভেতরে তৈরি হলেই কিন্তু শব্দের উচ্চারণ কোনো সমস্যা নয় বলে আমি অনেক ধন্যবাদ কবি দিলারা হাফিজ। আমার ওয়াচ পার্টিতে একজন বলছেন যে তার নাম জহিরুল ইসলাম, তিনি বলছেন কবিতা কবির মনের চেতনা, তাই আসুন কবি যে ভঙ্গিতে লেখেন না কেন তা বুঝতে চেষ্টা করি। স্টালিন ভাই যখন বলছিলেন যে কবিতা নানান রকম অর্থ হয়, আমাদের শ্রোতা দর্শক জহিরুল ইসলাম সেটাই হয়তো বলার চেষ্টা করছেন যে কবি যে অর্থটা লিখেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই ভালো পাঠক তো সেটি উদ্ধার করার চেষ্টা করেনি। অন্য অন্য কমেন্ট গুলো আমি মাঝে মাঝে পড়ে শোনাবো। এখন আমরা মনে হয় কবিতা পাঠে যাই, না হলে আমাদের দেরি হয়ে যাবে। 1:40 ইতিমধ্যেই বেজে গেছে। তো আজকে আমরা সবাই একটি একটি করে কবিতা পড়বো। আমাদের কবিতা নিয়ে আলোচনা হবে না, স্টালিন ভাই 2টি কবিতা পড়বে এবং স্টালিন ভাইয়ের কবিতা আবৃত্তি করবেন মেহেদী হাসান, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই কবিতা পড়ার জন্য অনুরোধ করছি ফেরদৌস সালামকে। কবি ফেরদৌস সালাম, আপনি আনমিউট করে কবিতা পড়ুন। কবি ফেরদৌস সালাম। ফেরদৌস সালাম শুনতে পাচ্ছেন না, মনে হয় ফ্রিজ হয়ে গেছেন। তাহলে আমরা কবি শাকিল রিয়াজের কবিতা শুনি। শাকিল রিয়াজকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আনমিউট হয়েছে। ধন্যবাদ জহির, ধন্যবাদ অন্যান্য সবাইকে। আমার কবিতার নাম জর্জের শ্বাস। আমার বাঁ পকেট এখনো ফুলে আছে আন্ধারমানিক নদের এক ফু অপূর্ব বাতাসে। কবে একদিন এই তীক্ষ্ণ মিহি বাতাস ঢুকে পড়েছিল পকেটে, তারপর পকেটেরই পোষা হয়ে গেছে পুরোটা জীবন। এইটুকু অতিরিক্ত বাতাস আমি জমিয়ে রেখেছিলাম জর্জ। শান দেয়া তীব্র শিশের মতো প্রস্তরভেদী এক মুঠো বাতাস
তোর শ্বাসে ফেলবো বলে আমি জমিয়ে রেখেছিলাম এই কালো বুক পকেটে। তোর শ্বাস বন্ধ হয়ে গেল জেনে আন্ধার মানিকেও থেমে গেছে ঢেউ। জর্জ, তোর কণ্ঠ থেকে উপচে পড়া আয়ু যদি আবার ফু দিয়ে ঢুকিয়ে দিতে পারতাম তোর নিচু জীবনের দমে, ঘটা করে দীর্ঘশ্বাস পালা দরিদ্র ফুসফুসে, যদি পারতাম মাটি থেকে তুলে আনতাম বৃত। তোর বন্ধ হয়ে যাওয়া চোখের পাতার বাইরে পৃথিবীটা ধীরে ধীরে সাদা হয়ে যায়। তোর বন্ধ হয়ে যাওয়া চোখের পাতার ভেতরে এক অদৃশ্য জীবন আশ্রে পড়ে কালো হয়ে যায়। সাদা কালোর এই ছানি পড়া ঘোলাটে পৃথিবীতে তোর মৃত্যুটাই শুধু রঙিন হয়ে গেল। এখন একজোড়া বোজা চোখ আমাদের আত্মার দিকে ভীষণ তাকিয়ে আছে। এখন হৃদয়ের সর্বশেষ পালস থেকে জন্ম নেয়া একটি রূপকথার ভাণ্ড উপুর হয়ে পড়েছে পিচ ঢালা কালো সড়কগুলোতে। এই প্রবাহমান বাতাস সাক্ষী এই রৌদ্রোজ্জ্বল দিন, মিহি বিকেলে হাত উঁচু করা স্ট্যাচু অফ লিবার্টি সাক্ষী এখানে একজনের শ্বাস ভিক্ষা ফিরিয়ে দেয়া হয়েছিল। এভাবেই নিতে না পারা একটি শ্বাস পুলিশের হাঁটু থেকে মোচড় খেয়ে খেয়ে আমার দুহাতে এসে প্রাণ ভরে শ্বাস নিতে চায়। আমি মোনাজাতের মতো হাত তুলে তোকে আগলে রাখবো জর্জ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। আমি কয়েকটি আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। জহির আপনার ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কবিতায় আসতেছি, তার আগে আমরা আচ্ছা, দু একটা মন্তব্য পড়ি। মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা থেকে বলেছেন, অসাধারণ আয়োজন, সবাইকে অভিনন্দন। শ্রীমান ভট্ট বলেছেন, মিষ্টি কণ্ঠ, সুন্দর উচ্চারণ, সুর, লয়, তাল, ছন্দ মিলেমিশে হয় আবৃত্তি, আর তখনই কবির কবিতা শুনতে বেশ উপভোগ্য হয়ে ওঠে। সোহেল মাহমুদ বলেছেন, স্মৃতিসূত্র কবিতাটি স্টালিন ভাইয়ের কণ্ঠে শুনতে চাই। তিনি আরো বলেছেন, চমৎকার আয়োজন, খুবই ভালো লাগছে। হুমায়ুন কবির বলেছেন, স্টালিন ভাইকে আন্তরিক ধন্যবাদ, উপস্থিত সকল বন্ধুদের প্রতি হৃদয় রিগ্ন আরো ভালোবাসা। বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে শেখ মাহমুদুল হক বলেছেন, অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে, প্রাসঙ্গিক বিষয়। মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বিষয়টি বোধগম্য হওয়া সকলের জন্য বাঞ্ছনীয়। হাবিবুর রহমান মমতাজ বলেছেন, রবি ঠাকুর জীবন আনন্দের আধুনিক কবিতা আর আজকের আধুনিক কবিতা কি এক? আমার জানা নেই, আমি বুঝি না। মেহেদী ভাইয়ের কাছে সবিনয়ে জানতে চাই। মোহাম্মদ শফিক জামান বলেছেন, অসাধারণ অনুষ্ঠান, আমার কাছে খুব ভালো লাগে। বি এম রেজাউল করিম বলেছেন, সঙ্গে আছি। রফিকুল ইসলাম বলেছেন, অসাধারণ। কামরুন নাহার খান বলেছেন, চমৎকার আলোচনা হচ্ছে, বেশ ভালো লাগছে। ডালিয়া রায় চৌধুরী বলেছেন, খুব ভালো লাগছে। মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আগত গুণীজনদের শুভেচ্ছা জানাই। অশোক বিশ্বাস বলেছেন, উপস্থিতি ভালো হলেই আয়োজন সার্থক। সমীরণ কর্মকার বলেছেন, নমস্কার। অশোক বিশ্বাস, ভালো উপস্থিতি। খন্দকার মেহেরুন নাহার, অসাধারণ। তালহা ইবনে আব্দুল্লাহ বলেছেন, শুভকামনা স্যার, দেশকে এগিয়ে নিতে সাহিত্যের গুরুত্ব অপরিহার্য। আমি এক নিঃশ্বাসে মন্তব্যগুলো পড়ে শোনালাম, কারণ যারা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন করাটা জরুরি। এবার আমরা কবিতা শুনি ফেরদৌস সালামের। কবি ফেরদৌস সালাম। আমার এই কবিতাটির নাম হচ্ছে কদর রাতের চাওয়া। সবে কদর রাতের চাওয়া। পথ ভুল হলেও আমি নিশ্চিত দেখা হবে। ধ্রুপদ রাজের চক্রভূ ভেদ করে খুঁজে আমি পাবই তোমাকে। মনসার হাত থেকে বেহুলারা বাঁচাবে প্রিয় লক্ষ্মীন্দর। প্রত্যেকেই ধর্মবেদে চেনেন বিধাতার কৃপা। কেউ মানে পুজোর মানত, কেউ কাঁদে লালনের আখড়া। কদরের রাতে আমি সারা রাত সেজদা দিয়েছি। আমিও চেয়েছি দুঃখ বিরহ বেদনা থেকে পরিত্রাণ। চেয়েছি সে সুন্দরের অলিক পৃথিবী, থাকবে না মহামারী, আমপানের তাণ্ডবীয় ক্ষোভ। বিনয়ী নদীর জল মেটাবে ধরিত্রীর অনন্ত পিপাসা। বৃষ্টি জলে প্রাণ পাবে বিশুষ্ক চারারা। দুধে ভাতে সুখী হবে মানব সমাজ। প্রভু, তোমার করুণা চাই, যার জন্য কবিতার শব্দমালা আসলে ভরিয়ে দেয় চাষিদের গোলা। বিজ্ঞানীরা খুঁজে পান বাসযোগ্য আগামী পৃথিবী। শিশুরা একদিন পিতার পিতামহ হবে। যুদ্ধ মুক্ত হবে এই পৃথিবীর সব জনপদ। বিশুদ্ধ সে পথে আমি পাবই তোমাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কদর রাত্রির প্রার্থনা আল মাহমুদের একটি কবিতা আছে, আর আপনার কদর রাত্রির চাওয়া।
এরই মধ্যে আবুল কালাম আজাদ খান বলেছেন হাজির হয়েছি জন নিয়ে। অনেক ধন্যবাদ ভাই, আপনি নিয়মিত অনুষ্ঠান দেখেন, জন নিয়ে হাজির হয়েছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। শুনতে থাকুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। এবার আমরা কবিতা শুনবো সালিম হাসানের। সালিম হাসান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কবিতা শুনি, কবি সালিম হাসান। কবিতার নাম ফেরারি আমার হৃদয়। শোনা যাচ্ছে? আমার একটা রিকোয়েস্ট আছে সালিমের কাছে, যে তোমার যে সর্বশেষ কবিতাটা দেখলাম ফেসবুকে, সেটা আমরা শুনতে চাই। এখন তো সেটা নাই, মোবাইল থেকে পড়তে আমি ল্যাপটপ আচ্ছা, থেকে ঠিক পারি আছে। নাই। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ওকে। 9 জুলাই 2018-তে ময়মনসিংহ থেকে লেখা। সেটি কবিতার শিরোনাম হচ্ছে ফেরারি হৃদয়। স্বপ্নরা আসে রোজ রাতে, স্বপ্নের গা জড়িয়ে, গলার কাছে নেশার মতো দলা পাকিয়ে। স্বপ্নরা বাঁচে নাকি পরে পরে মার খায়, না চা না প্রাতরাশ, কি যে অহরাত্র। মাঝে মধ্যে পাল্টি খায় ঝানু সময়, ঝানু রাজনীতি বা শিল্প সাহিত্য কলা কৈবল্য ক্লেদের মতো। আজকাল কাতল মাছেদের মৎসবে ভেটকি মাছও কানকোনারে, কাক দেখায় অবিরাম ময়ূর পুচ্ছ, আকাশ সমান ফানুস জুড়ে থাকে আত্মরতি। কোন উচ্চতায় আজ উচ্চতার পরিমাপক নয়, উইপিং উইলোর মতো কালের খলনায়কেরা বিনয় অবনত ভঙ্গিমেই জোরেই রাখে কাঁধ উঁচু। থাকে আয়েসে আমাদের ইলিশে বালিশে, অথচ নৈবেদ্য পরে পরে মার খায় হুচক খায়, অথচ নৈবেদ্য পরে পরে মার খায় হুচক খায় বারবার। পালিয়ে বাঁচে রক্ত বৃষ্টি সময়, বড় অসময়। হে বারিশ, হে আসু, দহন লীলায় মত্ত এ নিনাদ আমার। তোমরা তো মুদ্রার একই নাম, না ফেরার পথের উপর। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ কবি সালিম হাসান। কাজী কবির মন্তব্য করেছেন, কবিতাই জীবন, এই প্রাণবন্ত আয়োজনকে অভিনন্দন। বরিশাল থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। হাবিব রহমান মমতাজ বলেছেন, অতি প্রাসঙ্গিক ও বাস্তব ভিত্তিক আলোচনার জন্য কবি দিলারা হাফিজকে আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আবার কবিতায় যাই। মৌ মধুবন্তী এবার কবিতা পড়ার জন্য অনুরোধ করছি। মৌ মধুবন্তী। ধন্যবাদ। দুটো জাস্ট বিষয় শেয়ার করব, কিন্তু কবিতা পড়বো না। কবিতা পড়বার মতো কোনো মানসিক প্রস্তুতি নেই। এক হলো যে কালকে একজন পাঠক, টরন্টোরই একজন খুব সুপাঠক, কবিতা বোদ্ধা, তিনি বললেন যে মো আজকাল কবিতায় টু মাচ মেটাফর হচ্ছে, এর ভারটা বোধহয় একটু কমিয়ে আনা দরকার, কবিতাকে তোমরা আর একটু সরলীকরণ করো। এটা হলো একটা নিউজ শেয়ার করার মতো, বিকজ এই আলোচনায় কিন্তু সে কথাটা বলতে বলেছিল। কিছু একটা প্রশ্ন আছে যে এই আলোচনা যেহেতু আমরা করি, সেহেতু এখানে বলতে বলেছিল যে এখানে অনেক কবিদের সমাবেশ ঘটে, তাহলে সেখানে একটু বলো যে এত মেটাফোর দিয়ে কবিতাকে যেন খুব বেশি ভারী করে না রাখে। এটা হলো একটা জিনিস। দ্বিতীয়ত হলো বাংলাদেশের সর্বকনিষ্ঠ একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি জানি তাকে, মানে সর্বকনিষ্ঠ হিসাবেই জানি তাকে। মিনেসোটাতে থাকতো, গতকাল সে তার বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। সেটার জন্য আমার খুব ভালো বন্ধু ছিল, খুব মন খারাপ আছে। তো যে সব সময় কিন্তু বাংলাদেশের পক্ষে এই প্রতিবাদী একটা কণ্ঠ ছিল। আমরা যেসব কথাগুলো এখানে আলোচনা করি, সে সব সময় তার টাইম লাইনে এই কথাগুলোকে লিখতো। শুদ্ধ উচ্চারণ, বাংলা ভাষার প্রতিনিধিত্ব নিয়ে, এখন যে বিশ্বায়নে বাংলা ভাষা আছে, সেই ভাষাটার মান, সে ভাষাটার মাত্রা এবং মর্যাদা সম্পর্কে তার অনেক কথা থাকতো সেখানে। সে বন্ধুটার আত্মার প্রশান্তি কামনা করছি। আজকে আসলে এতটাই শোকাহত আছি ওর জন্য। সেই বন্ধুর নাম বলো, নামটা বলো। আচ্ছা, আমার বন্ধুটার নাম হলো মেহেদি সাত্তার। আচ্ছা। ও মিনেসোটা ইউনিভার্সিটিতে একজন আইটির প্রফেসর ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে গত 27 বছর হুইল চেয়ারে ছিল। তার এই হুইল চেয়ার জীবনের সমাপ্তি ঘটেছে গতকাল। আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শান্তি কামনা করছি। ধন্যবাদ। আমি এতটুকুই আজকে। আমাদের একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এগ্রিকালচার ইউনিভার্সিটি। আচ্ছা, তাহলে আপনিও চেনেন, ধনঞ্জয় চেনে তাকে, ধনঞ্জয়ের রুমমেট ছিল সেজন্যই চিনেন সম্ভবত। ধনঞ্জয়, যেহেতু একই ইউনিভার্সিটি থেকে। দিলারা ভাবি আপনার ক্যামেরাটা অন করুন, আপনার দেখা যাচ্ছে না।
আমি আপনাদের মতো দীর্ঘ সময় চিনি না, কিন্তু আমি যতটুকু সময় চিনি অনেক কথা হতো বলে, তো সেভাবে আমি অনেক ভালো করে তাকে চিনি। অনেক ধন্যবাদ মৌ ঠিক আছে। মধুবন্তী। এবার কবিতা পড়ার জন্য অনুরোধ করছি কবি দিলার হাফিজকে। আপনি আনমিউট করে কবিতা পড়েন। আচ্ছা, ছোট্ট একটা কবিতা পড়ছি। মাতা পুত্রের একটি আকাশ। যখন সময় পরাবাস্তব এক কবিতার মতো, উড়ন্ত পাখির মতন, তখনও এই চাঁদ মর্তে ফেলে যায় জ্যোৎস্নার নরম পালক। পুত্রের হাত ধরে আমি অলৌকিক ছাদে উঠি, মাথায় তার ঝরতে থাকে ক্রান্তিকালের শিশির। জলের মধ্যে সচকিত হয়ে ওঠে শ্বেতকায় প্রবাল হৃদয়। এই মুহূর্তে রাজধানী শহর যখন বিদ্যুৎহীন এক নৈরাত্যা দেবী, অথবা যদি মনে করি অন্ধকার ভূতের নগরী, তখনও আমাদের মধ্যেখানে এক প্রজন্মের মেঘ সরে গিয়ে ছলকে ওঠে মাতা পুত্রের একটি আকাশ এবং একটি অবিনশ্বর চাঁদ। আমার চোখে কেবলই বাড়তে থাকে কবরে গজানো সবুজ শাওন ঘাস। আমার চোখে কেবলই বাড়তে থাকে কবরে গজানো সবুজ শাওন ঘাস। পরন্তপ পুত্র ভাবে সম্মুখে জীবন অগাধ অগাধ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। শেষে অগাধ অগাধ মানে এই শব্দের দুটি শব্দ দুবার আসাতে কেমন যেন একটু জীবনানন্দ দাশের মতো মনে হলো। হোসনে আরা জামি, আপনি কবিতা পড়বেন আজকে? তাহলে আনমিউট করে নিন। ঠিক আছে, আমি আমার লেখায় একটা পড়ছি, আমি কিন্তু আবৃত্তি করছি না এবার। হ্যাঁ ঠিক আছে, পড়ছি। ইচ্ছে করলেই পারো, তুমি ইচ্ছে করলেই দিতে পারো নীল আকাশের শুভ্রতা, শীতল বাতাস। ইচ্ছে করলেই থামাতে পারো ঝড়ের তাণ্ডব। ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারো মন, ঘন আধারের পূর্ণতা পেতে পারে একটি জীবন। বিবর্ণ রাতে হতে পারে জ্যোৎস্নার খেলা, কোজাগরী চাঁদ নেমে আসতে পারে সফেদ বিছানায়। ইচ্ছে করলেই দিতে পারো না পাওয়াগুলো, পদ্মপুকুর, কাশবনে অস্তাচল, গোধূলির সোদামাটির গন্ধ, মায়াবী বিকেল। দিতে পারো সাগরে নোনা জলে পা ভেজানো সুখ, শীতল হাওয়ার পরশ। দিতে পারো বেলি ফুলের মালা খোপায়, সে সুবাস আমায় ভাসিয়ে নিয়ে যেতে পারে গহীন থেকে গহীনে। সুবাসিত করতে পারে আমার চারদিক, দিতে পারে একটি অদেখা ভালোবাসায় মাখামাখি। দিতে পারে শিশিরে ভেজা সবুজ ঘাসে শিশির বিন্দুতে সূর্যের খেলা, কিংবা কুয়াশার চাদরে ঢাকা একটি স্নিগ্ধ ভোর, সোনালি রোদের আলাপন। আর দিতে পারোনি বলেই হারিয়েছি দূরে, দূর থেকে দূরে, নতুন দেশে নতুন পরিবেশে। প্রতিটি ক্ষণ ব্যস্ততায় হারাই, তোমাকে মনে করেই বেঁচে আছি নতুন কিছু সৃষ্টির আশায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি হোসনে আরা জামি। আব্দুল্লাহ জাহিদ ভাই, আপনি কবিতা পড়বেন? একটা যেহেতু আপনারা সঙ্গে থেকে থেকে তো একটু লেখার দেখি অভ্যাস হয়ে গেল। পড়েন। স্বাগতম স্বাগতম। আচ্ছা, আমার কবিতার নাম হারানো বাড়ি। প্রতিদিন খুঁজে ফিরি সেই বাড়ি, দক্ষিণ দুয়ার খোলা, সূর্যমুখী ভোর নিয়ে আসি কিচিরমিচির চড়াই আর শালিক। শুনশান নিকোনো উঠোন, হিজলের ছায়া দীর্ঘ থেকে খর্ব হয়ে আসে। ভাঙা পাঁচিল ফুঁড়ে অচেনা হলুদ ফুল, মাচায় লতানো পুঁয়ের ডাটা, নুয়ে পড়া সাজনা গাছ, দীর্ঘ নিঝুম শান্ত দুপুর, গাছের পাতার ফিসফিস, বিকেলের কোণে দেখা সোনা রোদে হাঁস তাড়িয়ে বাড়ি ফিরে সেই কুমারী মেঘবালিকা, যার গায়ে লেগে থাকে দুর্ভা ঘাসের ঘ্রাণ, আবছা মুখ আর সেই ডাগর চোখ। না, তাকে নিয়ে আজ আর কোনো কথা বলবো না, থাক সে রূপকথা হয়ে স্মৃতির মন্দিরে। যখনই মন চায় ছুঁয়ে দেখবো তারে, আজ বরং আমার নিখোঁজ বাড়িটার কথাই বলি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ময়মনসিংহে খুঁজেছিলেন, এরপরে বাড়ি খুঁজলেন, এরপরে ঘর, তারপরে বিছানা।
সেটা ক্রোনোলজিতে হয় নাকি? আচ্ছা, আমি খুঁজে খুঁজে একটা ছোট কবিতা বের করেছি, যাতে সময় অনেক গড়িয়ে গেছে। 4 লাইনের একটা ছোট কবিতা পড়ছি। কবিতার নাম ছবি। সিঁড়ির কাছে কাঁচ লাগানো উলম্ব সার্সিতে এক ফালি রোদ, উদ্ভাসিত হিরণ্ময় এক ছবি। কাল রাতে কি এই ছবিটাই দেখেছি আরশিতে, এই ছবিতেই মিশে আছে সুখ দুঃখ সবই। ধন্যবাদ। এবার আমরা মেহেদী হাসানের আবৃত্তি শুনবো রেজাউদ্দিন স্টালিনের কবিতা। এরপর রেজাউদ্দিন স্টালিন দুটি কবিতা পড়বেন, তারপরে আমরা তার কবিতা নিয়ে আলোচনায় যাব। আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। অনেক ধন্যবাদ। আমি স্টালিন ভাইয়ের, কবি রেজাউদ্দিন স্টালিনের যদিও বেশ কয়েকটি কবিতার প্রস্তুতি আছে, শুরু করি পরিব্রাজক দিয়ে। আমি একটু মিউজিকের হেল্প নেব। বিস্ময়কে পরাজিত করেছে যে মৃত্যু, বাতাসে ভেসে আসা সাদা কাফনে মোড়ানো মৃত্যু, আমাদের হৃদয় এখন তাদের সমাধি ক্ষেত্র। তালি দেয়া পথে পদচিহ্ন খুঁজে কি লাভ, নিজেরই মেরুদণ্ড যাদের পথ, বাতাসও হাঁটতে ভয় পায় যেখানে। শেষ আশ্রয় ঘর বাড়ি দরজা জানালা, প্রাতঃভ্রমণ থেকে আর ফিরতে পারেনি। শ্বাসতন্ত্র বিকল করা সেই পথে বিস্ময়ে কাঁধে হাঁটছে পৃথিবী। আর মানুষ কখনো প্রণয় দুর্গের চূড়ায়, কখনো আত্মার সেতুর উপর দাঁড়িয়ে দেখছে অপরাহ্নের দেশ। তারা ভুলে গেছে কিভাবে বাতাস পিষে বের করতে হয় অম্লজান, কি কৌশলে প্রতি সৌর বর্ষে বদলে নিতে হয় চোখ দুটো, শুকিয়ে যাওয়া আকাঙ্ক্ষা পাঠাতে হয় নির্বাসনে। কৈশোরে কর্য করা প্রজাপতি পরিশোধ করতে হয় বধ্যভূমিকে, করতল থেকে ছেড়ে ফেলতে হয় শঙ্খচিল। যে দেশ তার সন্তানদের দিয়েছিল স্বপ্নের প্রমোত্তরী, আজ তা অভিশপ্ত মেফিস্টোফেলিস, আরব্য জিনদের গল্পের গোলক ধাঁধা। ন্যায্য মূল্যের শিশির, ছেঁড়া রুটির আকাশ, আর জীবনের অনির্দিষ্ট বই, প্রতিটি পৃষ্ঠার তীরে এক চক্ষু সাইক্লোপস। খুলে নিচ্ছে কর্মজীবী বৃক্ষদের মাথা থেকে পাতার বিনুনি, সম্পূর্ণ নগ্ন কিশোরয়। তাদের শ্রোণীর শৈবালে আটকে আছে সময়। কোথাও কোনো ভবিষ্যৎ নেই, অতীত নেই, সব দীর্ঘ বর্তমান। সময় দুবার মুখ খোলে, প্রেমে ও সংকটে। বলে দেয় প্রকৃত প্রেম মৃত্যু নয়, আত্ম অন্বেষণ। ঘুম মৃত্যুর সমরূপ, নিস্তব্ধ আগামী। মৃতদের বেগ আত্মা ভেসে বেড়ায় আকাশে আকাশে। তবু জীবনকে ভালোবাসলে চোখে চাঁদ ওঠে, জন্মের গন্ধ নাকে এসে লাগে। তখন স্বপ্ন দ্বিতীয় জীবন ফিরে পায়। আমাদের ভোরের শিশুরা ভিড় করে দাঁড়ায়, তাদের সামনে পোশাকের মূল্য কি, মৃত্যুরই বা কি অর্থ? মানুষের এই বিপন্নতা দেখুক বৃক্ষ, নদী,
পাখি ও পর্বত, অনুতাপ সবাইকে ক্ষমার যোগ্য করে দিক এবং কান্না পবিত্র। প্রার্থনার পথে নীরবতা অনিবার্য উত্তর। ঐতিহাসিক অভিযানে আমরা ডন কিহোতির হাওয়া কল, প্রত্যেকের নিজস্ব ঈশ্বর কান পেতে জন্ম মৃত্যুর পদধ্বনি শোনে। আমরা প্রত্যেকে আত্মার পরিব্রাজক। বাহ, অসাধারণ পড়েছেন মেহেদী ভাই। আমরা ফিচার পোয়েটের 3টি কবিতা শুনবো, তো আপনি যদি আরেকটি পড়েন তাহলে আমরা কবির কাছ থেকে একটি শুনি। আচ্ছা, আমি দুঃখিত, মাঝখানে মিউজিকটা একটা ইন্টারাপশন করেছিল। আমি এরপরের যে কবিতাটি, সেই কবিতাটির নাম হচ্ছে নোঙর। এই কবিতাটি আমি একটু শোনাবো। আমি একটু অন্যভাবে কবিতাটির একটু কম্পোজিশন করার চেষ্টা করেছি, রবীন্দ্রনাথের একটি গানের দুটো লাইন দিয়ে এবং একটি মিউজিক দিয়ে আমি কবিতা সাজিয়েছি। তো আমি ওটা দিয়েই শুরু করছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। চোখে দিগন্ত নিয়ে যে মেয়েটি জানালায়, তাকে আগে দেখিনি কখনো। শুনেছি তার ভ্রুর রক্তই গল, তার কথা শুনিনি কোনো পড়শির মুখে। অদৃশ্য থেকে আসে সান্ধ্য ভাষা, বাঁকানো গ্রীবার সৌন্দর্য দেখিনি। চিবুকের ঈশানে তীব্র অগ্নি পরীক্ষা, দেখিনি চোখের চূড়ার বাষ্প। শুনেছি ক্রুশের চাপে দুমড়ে যাওয়ার হৃদয়, আর মোমবাতির জমাট বাঁধা সাদা বারুদ কপালের কপিলা বস্তু। পড়িনি তার পদধ্বনি, দেখেছি আত্মার নৈরিতে হৃৎপিণ্ডের ঘণ্টা প্রান্তরে ভেসে যেতে সবুজ ব্যবধান। জানালা থেকে সে কখনো মুখ না সরাক, বিকেলের প্রতিরোধে ফিরে যাক সন্ধ্যা, কোনো হুইসেল ছেড়ে না যাক অজানায়। প্রতিধ্বনি জোড়া দেয়া স্বপ্নের সেতু অসমাপ্ত থাক। মমির বিস্ময়ে ছিঁড়ে বেরিয়ে আসুক অতীত, কেন কেবলই আত্মাহুতির কক্ষপথে হানা দেয় ওর গ্রহ। আর দিন রাত্রির উৎস খুঁজতে চোখ প্রদক্ষিণ করে ভবিষ্যৎ। মেয়েটি কোনো অমীমাংসিত নগরীর বাসিন্দা নয়, কিংবা কোনো বিষাদ মাখা অনুপস্থিতি। ওর জানালার মুহূর্তে লেপ্টে আছে অশ্বক্ষুর। হয়তো কোনোদিন জানা হবে না নাম, পছন্দের খাদ্য তালিকা, সে কোন ফুলের সে প্রজাপতি। কেন গাংচিলের ডানার আঘাতে, কেন গাংচিলের ডানার আঘাত তাকে ভেঙে ফেলে, আবার ফিরিয়ে আনে বর্তমানে। কোন দোয়েলের শীষে চমকে ওঠে ওর জানালা, ঘোর শ্রাবণের আশ্বাসে সে মেঘ তাকে ধমক দেয় কোন বজ্রপাত। পিতাকে প্রহরীরা স্বর্গে নিয়েছে কোন প্রহরে,
মা ভাইয়ের অপেক্ষায় মাছ বুনেছে উঠোনে, দীর্ঘ চুম্বনের চিতায় সে দাও দাও। কোন শহর সিংহের গর্জনে সে অরণ্য, সে কি দেখেনি চোখ বাঁধা বন্দি কবিতা? দূরে কমলা বনে কাকের অমঙ্গল, দিগন্তে পেঁচিয়ে ওঠা ছায়ানাগের শীর্ষ, স্মৃতির উপকূলে আছড়ে পড়ে কোন নোঙর, যেখানে বারবার ফিরে আসে হেনার রাজ্য। ওর পলক কখনো অস্ত যায় না, যতক্ষণ না চোখ থেকে খসে পড়ে অকাল বৈশাখ। অনেক ধন্যবাদ। অসাধারণ অসাধারণ আবৃত্তি। কবিতাগুলো তো ভালোই, আবৃত্তি অসাধারণ। এই কবিতাগুলোকে আরো অন্য এক উচ্চ মাত্রায় নিয়ে গেছে আবৃত্তির গুণে। আমরা এবার কবি রেজাউদ্দিন স্টালিনের কণ্ঠে, কবির কণ্ঠে একটি কবিতা শুনি, তারপর আমরা এই 3টি কবিতা নিয়ে আলোচনা করব। কবি রেজাউদ্দিন স্টালিন, আনমিউট করে নেন। আমি একটা ছোট্ট কবিতা পড়ছি। ধন্যবাদ মেহেদী ভাইকে যে তিনি আমার কবিতার আবেগগুলোকে যথার্থ কণ্ঠে অনুবাদ করেছেন। তিনি অসাধারণ করেছেন কবিতা। কবিতার নাম হলো অস্তিত্ববাদ। স্বর্গ আর পৃথিবী মিলিত হয় ঝড়ের মাধ্যমে, সে প্রমত্ত মিলন ধ্বংস করে শতাব্দী জ্যেষ্ঠ বৃক্ষদল। প্লাবিত হতে পারে মাইল মাইল শূন্যতা জগতের উপসংহার। বজ্রপাত ঈশ্বরের সাবধান বাণী। সুমহান যোগ যেমন শুনেছিলেন স্রষ্টার ভ্রূণের আওয়াজ। প্রতিটি পরিবর্তন খুলে দেয় জীবনের অলৌকিক স্বর। মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানতে পারি সত্যিকার অস্তিত্ব আমাদের, এবং তখনই জন্ম নেয় স্বর্গ ও নরক। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। এবার আমরা আলোচনা শুরু করি। যেহেতু আজকে সময় আমরা একদম প্রথম দিকের আলোচনাটিতে অনেক সময় নিয়েছি, হাতে সময় কম, আমরা সবাই একটু একটু করে আলোচনা করি আর কি। আমি প্রথমে কবি শাকিল রিয়াজকে অনুরোধ করছি। কবি শাকিল রিয়াজ। অনেক ধন্যবাদ কবি কাজী জহিরুল ইসলাম এবং আজকের ফিচার পোয়েট রেজাউদ্দিন স্টালিন। কবিতা শুনলাম 3টা, আসলে কবির কণ্ঠে শোনা হয়নি, 2টি শুনলাম মেহেদী ভাইয়ের কাছে আবৃত্তি শিল্পী, আর স্টালিন ভাইয়ের কাছে একটা শুনলাম। প্রথম কবিতা আমি একটু বলে নেই যে রেজাউদ্দিন স্টালিন ভাই আমাদের বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি। দশক বিভাজন যদি করি, 80 দশকের কবি তিনি। তার কবিতায় আমি যখন কবিতা লিখি বা আমার উন্মেষ বা বিকাশ যেটাই বলি না কেন, রেজাউদ্দিন ভাই স্টালিন ভাইয়ের সাহচর্য পেয়েছি, বন্ধুত্ব পেয়েছি, পরামর্শ পেয়েছি। সবসময় আমি খুবই গৌরব বোধ করি এই কারণে। স্টালিন ভাইয়ের কবিতার একটা গতি থাকে সবসময়, একটা তারুণ্যের, তাকে বলা হয় তারুণ্যের কবি। একটা তারুণ্যের উজ্জ্বলতা থাকে, দ্রোহ থাকে এবং সমসাময়িক। তিনি 80-র কবি হলো, তিনি 90-এর কবি, তিনি 00 দশকের কবি, 10-এর বা তিনি 20-এর কবি। সবসময় তিনি সমসাময়িক, এটাই একটা কবির বড় গুণ। আর 80 সম্পর্কে আমরা যেটা বলি, সাধারণত আমরা জানি যে একটা খরার সময়, সেই সময়ে খুব যে কয়েকজন ভালো কবিতা লিখেছেন স্টালিন ভাই তাদের একজন। পুরো 80টাকেই যে কয়েকজন কবি হাতে ধরে আগলে রেখেছেন, তিনি তাদের মধ্যে শ্রেষ্ঠতমদের মধ্যে একজন। 80-র যে লিস্ট যদি আমরা করি, প্রথমেই নাম আসবে স্টালিন ভাইয়ের। স্টালিন ভাই এই কি আমরা 80-র অ্যাম্বাসেডর হিসেবে বলতে পারি। যাই হোক, যে 3টি তিনি কবিতা পড়েছেন ফ্রি ভার্সে লেখা, কোনোটাই তিনি ছন্দ ব্যবহার করেননি, এবং আবৃত্তির জন্য এই কবিতাগুলো আসলে খুবই চমৎকার। মেহেদী ভাইয়ের আবৃত্তি যখন শুনলাম খুবই ভালো লাগলো। এখানে একটি কথা, প্রথম যে কবিতাটা আবৃত্তি হয়েছে পরিব্রাজক, আমার মনে হয় এটা স্টালিন ভাই যদি পড়তেন তাহলে আরেকটু গতি থাকতো। মেহেদী ভাই 2টি কবিতায় একই লয়ে পড়েছেন,
কিন্তু দুটি কবিতার গতি দুই রকম। পরিব্রাজক কবিতাটা একটার পর একটা চিত্রকল্প এবং শব্দের পর শব্দ এসে যেভাবে আমাদের নাড়া দিয়ে গেছে, এটা একটা অভাবিত বিষয়। স্টাইনবাইয়ের গুণ যেটা, এটা আগেও তার কবিতায় দেখেছি এবং এই কবিতাও, পরিব্রাজক কবিতাও দেখলাম, যে একটা শব্দের পেছনে আরেকটা শব্দ লাগিয়ে একটা নতুন কিছু তৈরি করে দেওয়া, বা একটা শব্দের আগে এমন একটা বিশেষণ লাগিয়ে শব্দের মানে এবং চিত্রটাই পুরো বদলে দেয়। যেমন তিনি যখন লেখেন তালি দেয়া পথ, আত্মার সেতু, শুকিয়ে যাওয়া আকাঙ্ক্ষা, ন্যায্য মূল্যের শিশির, ছেঁড়া রুটির আকাশ, কর্মজীবী বৃক্ষ, এই শব্দবন্ধগুলোই স্টালিন ভাইকে চিনিয়ে দেয় যে তিনি স্টালিন। এবং তার কবিতায় ফিরিনি, অবাধ্য আমি থেকে শুরু করে তার অন্যান্য যে বইগুলো, আমরা এইভাবেই তাকে পেয়েছি। আর চিত্রকল্প যেখানে চোখে চাঁদ ওঠা, বিস্ময় কাঁধে নিয়ে হাঁটা পৃথিবী, অসাধারণ এই চিত্রকল্প। তবে সবচেয়ে যেই চমকে দেওয়ার মতো লাইন যেটা আমাকে এই কবিতার মধ্যে পেয়েছি, সেটা হলো কৈশোরে কর্য করা প্রজাপতি পরিশোধ করতে হয় বদ্ধভূমিতে। এইটাই একটা কবিতা, এটাই একটা পুরো কবিতাকে প্রতিনিধিত্ব করতে পারে। একদম চমকে ওঠার মতো লাইন। কবিতাটি একটু দীর্ঘ আসলে, যেভাবে শুরু হয়েছে শেষের দিকে এসে প্রথমের যে ঐতিহ্য, সেটা আমার কাছে মনে হয়েছে একটু ঐতিহ্য হারিয়েছে। যে স্বতঃস্ফূর্ততা ছিল কবিতায় এবং কবিতার অর্ধেক এবং অর্ধেকেরও বেশি সময় পর্যন্ত, শেষের দিকে এসে মনে হচ্ছে স্ট্যালিন ভাই আমাদের একটা মেসেজ দিতে চেয়েছেন, কিছু আমাদেরকে জোর করে শোনাতে চেয়েছেন। কিন্তু মানে সার্বিকভাবে কবিতাটা খুবই ভালো হয়েছে, মানে একটি উল্লেখযোগ্য কবিতা বাংলা সাহিত্যের। দ্বিতীয় কবিতা যেটা পড়েছেন নোঙর, মেহেদী ভাই অসাধারণ যেমন লিখেছেন, অসাধারণ পড়েছেন। কবিতার যে বিষয়বস্তু, যে লয় এবং যেই অবস্থান, সেই অবস্থানের সঙ্গে পুরোপুরি 100% খাপ খাইয়ে কবিতা আবৃত্তি হয়েছে এবং এটা একটা অসাধারণ কবিতা। একটা অজানা মেয়েকে, জানলায় দাঁড়িয়ে থাকা অজানা মেয়ের মনোজগৎ নিয়ে খেলা করেছেন এখানে স্টালিন ভাই। তিনি তার মনোজগৎকে এঁকেছেন, অথচ কবিতার শেষে আমরা হঠাৎ করে সেই মেয়েটাকে দেখে ফেলি, সেই মেয়েটাকে আমরা চিনে ফেলি। এই যে একটা মায়াময় একটা জগৎ থেকে তিনি সশরীরে উপস্থাপন করলেন পাঠকের কাছে, এটা অভাবিত একটা বিষয়। তৃতীয় কবিতাটা অস্তিত্ববাদ, স্টালিন ভাই নিজেই পড়েছেন এটা। এটা একটি ভালো কবিতা, এখানে দর্শন রয়েছে। স্টালিন ভাই কবিতায় সবসময় ভাব থাকে, দর্শন থাকে বিজ্ঞানের পাশাপাশি। শব্দের কিছু চমৎকার মোচড় এখানে আছে, যেমন শূন্যতা প্লাবিত হওয়া, খুবই চমৎকার একটি চিত্রকল্প বলা যাবে না, কিন্তু শব্দের পর তিনটি শব্দ নিয়ে এমন একটা জিনিস তৈরি করেছেন, একটা রিভার্স চিত্রকল্প বলা যায়, শূন্যতায় প্লাবিত হওয়া। তবে এই কবিতাটা আমি যেটা বলবো যে একটু খড়খড়ে, এই কবিতার ভিতর আরেকটু কবিতা ঢাললে আরেকটু মোলায়েম, কারণ বিষয়বস্তুটা মোলায়েম, আরেকটু মোলায়েম জিনিস হলে ভালো হতো। আর একটা কথা শুধু বলবো, নাম নিয়ে, অস্তিত্ববাদ কবিতার নাম, আমার মনে হয় শুধু অস্তিত্ব হলে ভালো হতো স্টালিন ভাই। অস্তিত্ববাদ বলতে আমরা যেটা বাংলায় অনুবাদ করে বুঝি, এক্সিস্টেন্সিয়ালিজমের অনুবাদ যেটা অস্তিত্ববাদ, আমি আসলে এই এক্সিস্টেন্সিয়ালিজমের কোনো উপাদান এখানে পাইনি। যেটা পেয়েছি আসলে অস্তিত্ব বলতে আমরা এখানে ঈশ্বরবাদকে পেয়েছি, বরং এখানে আস্তিক্যবাদ এসেছে, আস্তিক্যবাদ এসেছে, অস্তিত্ববাদ ঠিক না, সেটাই আমি বলতে চাচ্ছি। কিন্তু অসাধারণ লেগেছে কবিতাটা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। এবার সংক্ষেপে আমি একটু আলোচনা করি। আমাদের একটা প্রবাদ আছে যে এত ভালো ভালো না। রেজাউদ্দিন স্টালিনের কবিতা পড়লে আমার কাছে সেটাই মনে হয় যে এত ভালো ভালো না। তো তিনি যেটা করেন আর কি, কবিতারে মানে কবিতা নিয়ে যখন একটি কবিতা লেখেন, তারপরে এই কবিতাকে নিয়ে এত ঘষা মাজা করতে থাকেন, করতে 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 মানে কবিতাকে একেবারে
এক অন্য উচ্চতায় নিয়ে যান, তখন যেটি হয় আমার কাছে মনে হয় যে কবিতা থেকে লাবণ্যটা কিছুটা কমে যায়। আমি যখন প্রথমে একটি কবিতা লিখি তখন এর মধ্যে কিন্তু অনেক লাবণ্য থাকে, তারপরে যখন এটাকে নিয়ে কাজ করতে থাকি তিনি যেটা করেন যে উপমার পর উপমা, চিত্রকল্পের পর চিত্রকল্প, ইমেজের পর ইমেজ বসাতে থাকেন। আমি একটা উদাহরণ দিই। পরিব্রাজক কবিতায় তিনি বলেছেন, প্রতিটি পৃষ্ঠার তীরে এক চক্ষু সাইক্লপস খুলে নিচ্ছে কর্মজীবী বৃক্ষদের মাথা থেকে পাতার বিনুনি। দেখেন, প্রতিটি পৃষ্ঠার তীরে এটাই তো একটা চিত্রকল্প তৈরি হলো। তারপরে আবার এক চক্ষু সাইক্লপস খুলে নিচ্ছে কর্মজীবী বৃক্ষদের মাথা থেকে পাতার বিনুনি। কতগুলো চিত্রকল্প বা উপমা আমরা যাই বলি না কেন একসঙ্গে করেছে, জড়ো করেছে। এটা তিনি করতে থাকেন, প্রতিটা লাইনকেই তিনি কবিতা বানিয়ে ফেলেন। আমরা অনেক সময় বলি যে একটি কবিতায় 2-3টা ভালো লাইন হলে, কবিতার লাইন হলেই কবিতা হয়ে ওঠে। তিনি চেষ্টা করেন একটা 20 লাইনের কবিতার 20টা লাইনই কবিতা হয়ে উঠুক। এতে বোঝা যায় তিনি অসম্ভব পরিশ্রমী একজন কবি। এবং শাকিল যেটা বললেন যে 80-র দশকের একটু 80-র দশকের আরো অনেক কবি আছেন আমাদের বন্ধু, হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারেন, রাগ করতে পারেন, সেই জন্য শাকিল খুব মোলায়েম করে বলেছেন, কিন্তু আমি খুব দৃঢ়ভাবেই বলি যে 80-র দশকের প্রধান কবি রেজাউদ্দিন স্টাইল, এতে কোনো সন্দেহ নাই। এতে আমার বন্ধুত্ব ছুটে গেলে আমার কিছু করার নাই, আমি এটা খুব স্ট্রংলি বলি। তো এই কবিতায় আরো একটি জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি বলি, সময় দুবার মুখ খোলে প্রেমে ও সংকটে। এই যে আমরা কি যে কোনো কবি হলে বলতো প্রেমে ও বিরহে, কিন্তু তিনি কৌশলে খুব সাবধানে বিরহ শব্দটি অ্যাভয়েড করে এখানে সংকটে এনেছেন। কথাটা কিন্তু অর্থটা ঠিকই এসছে, কিন্তু যে শব্দ সকলে ব্যবহার করে সেই শব্দ আমি বর্জন করে আমি একটা অন্য শব্দ আনলাম। এই যে কাজ, এই যে নতুন শব্দ আনা বা নতুন ব্যবহার করা শব্দের, এই কাজগুলো আমার মনে হয় না করতে পারলে একজন কবি নিজস্ব কাব্য ভাষাটি তৈরি হয়ে ওঠে না। সবসময় যদি প্রেম ও বিরহ লিখে, তাহলে এই কথা তো অনেকে বলেছেন, নিজের ভাষাটি তৈরি হয় না। একজন কবিকে নিজের ভাষা তৈরি করতে হয়, নিজের ভাষায় কবিতা লিখতে হয়। সেই জিনিসটি আমরা তার কবিতায় পাই। আমরা প্রত্যেকে আত্মার পরিব্রাজক। শেষে গিয়ে এই একটি অসাধারণ কথা এই কবিতাটিকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে, অসাধারণ একটি কবিতা হয়ে উঠেছে। এই কবিতায় একটি শব্দ আছে নীরবতা, 9 হ্রস্বইকার দিয়ে নীরবতা লিখেছেন, আমার মনে হয় এটা দীর্ঘইকার হবে। এই বানানটি দেখতে পারেন। এরপরে নোঙর কবিতায় আমার কাছে যে লাইনগুলো খুবই ভালো লেগেছে, দেখেছি তার আত্মার নৈরিতে হৃৎপিণ্ডের ঘন্টা, প্রান্তরে ভেসে যেতে সবুজ ব্যবধান। আমার কাছে খুব অসাধারণ লেগেছে এবং পুরো কবিতাটি ভালো লেগেছে। আর আরো ভালো লেগেছে আজকে মেহেদীবের পাঠ, এই কবিতাটি। আমি এই কয়দিন আমাদের কফি ও কবিতা মেহেদীবের যত আবৃত্তি শুনেছি, আমার মনে হয় এটা উনি বেস্ট করেছেন। এটা হতে পারে যে স্ট্যালিন ভাইকে বেশি ভালোবাসেন। আমার কবিতা এত ভালো করেন নাই কেন, আমার সাথে সাথেই মনে হয়েছিল। একটু ফান করলাম। আচ্ছা, অস্তিত্ববাদ কবিতা, আসলে আমি শাকিল রিয়াজের সঙ্গে একমত। এই কবিতাটি আমি পড়েছি, এখানে আমি আস্তিক্যবাদটাই পেয়েছি। যখন তিনি বলেন যে মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানতে পারি সভ্যতার অস্তিত্ব আমাদের, এবং তখনই জন্ম নেয় স্বর্গ নরক। আমরা দেখেছি অনেক কমিউনিস্টকে জীবনের শেষ মুহূর্তে এসে কলেমা টলেমা পড়ে তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মানে সে যখন চামড়া ঢিলা হয়ে যায়, আমার একটা কবিতা আছে, যখন ওই চামড়া ঢিলা হয়ে যায় মানুষের, তখন বিশ্বাস দৃঢ় হয়। তো এই কবিতায় ওই রকম একটি ইঙ্গিত এসছে, এবং আমি একমত যে এটির নাম অস্তিত্ববাদ। ঠিক তার রিভার্স আসলে, আস্তিক্যবাদের রিভার্স হচ্ছে অস্তিত্ববাদ। এটা আমরা তো ঢিলা হয়নি মনে হয় এখনো, তারপর এটা তার নিজের কবি, তো তার নিজের জীবন লেখে না, কবি সকল মানুষের মধ্যে ব্যাপ্ত, কবি সকলের জীবনই লেখে। তো এই আমি খুব বেশি আলোচনা করতে চাই না, কারণ আজকে সময় কম। আমি এইটুকুই আলোচনা করব রেজাউদ্দিন স্টালিনের কবিতা নিয়ে। একটা জিনিস হলো, শাকিল রিয়াজ বলেছেন যে সব ফ্রি ভার্সে লেখা। হ্যাঁ, শেষ পর্যন্ত ফ্রি ভার্সই হয়ে উঠেছে, কিন্তু আপনি দেখবেন যে 70% হচ্ছে অক্ষরবৃত্তের পর্ব আছে। কিন্তু সেই রকম কবিতা লিখলে আমার বরং একটু বিরক্তি লাগে, যে একটা কবিতা আমি অক্ষরবৃত্ত সব পাচ্ছি, আবার মাঝখানে দেখি কিছু অংশে সেখানে ফ্রি ভার্স হয়ে গেছে, তখন আমার একটু বিরক্তি লাগে। লেখলে অক্ষরবৃত্তই লেখেন, নাহলে পুরোটাই ফ্রি ভার্সে লেখেন। যেমন অক্ষরবৃত্ত পাচ্ছি নোঙর কবিতা একবার দেখেছি তার আত্মার নৈরিতে, দেখেছি তার, এখানে অবশ্য 5 মাত্রার একটা মাত্রাবৃত্তের পর্ব হয়ে যায়। এরকম অক্ষর মাত্রিক সব মিলিয়ে টিলিয়ে ফ্রি ভার্স সাকসেসফুল তখনই হয় যখন ওই মুক্ত পর্বগুলো কোনো না কোনো ছন্দে পড়ে। এগুলাও কোনো না কোনো ছন্দে পড়েছে বলেই সফল ফ্রি ভার্স হয়ে উঠেছে। তবে আমি মনে করি অক্ষরবৃত্ত ছন্দে লেখলে পুরোটা অক্ষরবৃত্তে লিখলেই ভালো, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত পছন্দ। আমি কবিকে পরামর্শ দেবার দুঃসাহস আমার নাই, আমি শুধু আমার পছন্দের কথাটি বললাম।
এই বলে আমি শেষ করছি, এবার আমরা কবি দিলারা হাফিজের আলোচনা শুনি। আজকের ফিচার পয়েন্টকে অভিনন্দন জানাই এবং তার দুটি কবিতা আবৃত্তি করেছে মেহেদী, তাকে অভিনন্দন জানাই, চমৎকার পড়েছে। তারপরে আমার কবিতাগুলো শুনতে শুনতে যেটা মনে হচ্ছে যে কবিতা যেমন উপস্থাপনা শিল্প যতটা, তেমনি কিন্তু সহৃদয় হৃদয় সংবাদী পাঠকের জন্য তা। তো আমার কাছে কিন্তু এই কবিতাগুলো পড়ে বেশি ভালো লেগেছে নিজের কাছে। আমার মনে হচ্ছে এই যে কবিতা শোনার চেয়ে না নিজে পড়ার ব্যাপারটা অনেক বড় জিনিস, এবং অনেকগুলো আগেই বলেছি অসংখ্য চিত্রকল্প সে এঁকেছে পরপর পরপর। তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু কবিতাটা যখনই আমরা পড়ি এবং বারংবার পড়ার একটি আকর্ষণ তৈরি হয়। মানে কবির কাজ কি, কবি তো তার কবিতার মধ্যে অলৌকিক মায়ার জগৎ তৈরি করে, এবং অলৌকিক মায়ার জগৎ তৈরি করতে পারলেই তো সেই কবিতায় আমরা বারবার ফিরে যেতে চাই, আবার বুঝতে চাই যে কি বললেন, কেমন করে বললেন, এই যে বিষয়গুলো সেটি সে নির্মাণ করেছে চমৎকার ভাবে। এবং যেটা পরিব্রাজক যে কবিতাটি, সেটা তো আমি আগেই বলেছি, বিস্ময় কাঁধে হাঁটছে পৃথিবী, অসাধারণ কিছু ব্যবহার। আবার আর মানুষ কখনো প্রণয় দুর্গের চূড়ায়, এই দুর্গের চূড়ায় বলাতে এই জায়গাটায় মনে হয় আরেকটু কোনো কোমল শব্দ হলে, বিশেষণটা আরো কোমল শব্দে হলে ভালো লাগতো, এইটি আমার বিবেচনা। আর আরেকটু সংক্ষেপ হতে পারত কবিতাটি, যেটা বলেছে, শাকিল বলেছে, আপনিও খানিকটা বলেছেন, সেই সাথে একমত আমি। এবং আরেকটি জায়গায় আমি বলতে চাই যেটা আপনারা বলেন নাই, যে সময় দুবার মুখ খোলে, এটা চমৎকার হয়েছে, এটা আমারও খুব ভালো লেগেছে। এবং প্রার্থনার পথে নীরবতা অনিবার্য উত্তর, ঐতিহাসিক অভিযানে আমরা ডন কিহোতের প্রত্যেকে নিজস্ব হাওয়াকল এবং প্রত্যেকে নিজস্ব ঈশ্বর কান পেতে মৃত্যুর ধ্বনি শোনে, জন্ম মৃত্যু ধ্বনি শোনে। যাই হোক, এই জায়গাটায় ডন কিহোতের যে ব্যবহারটা তিনি করেছেন এবং বলেই নিয়েছেন ঐতিহাসিক অভিযানের, এবং আমরা জানি যে এটা স্প্যানিশ ভাষার সবচেয়ে একটি বিখ্যাত উপন্যাস, এবং সেটা লেখা হয়েছে 1605 সালে, একটি নকশা জাতীয়। আর বাংলা সাহিত্যে আমরা ধরি আলালের ঘরের দোলাল একটি প্রথম উপন্যাস, এবং সেটাও কিন্তু ওই সামাজিক একটু নকশা জাতীয়। 200 বছর পরে হবে, কিন্তু আমাদের সাহিত্যের শুরুটা তো খুব বেশি সময়ের না। কাজেই আমরা এই বিভিন্ন সাহিত্য থেকে যখন আমরা আমাদের বিষয়গুলোকে নিয়ে আসি, সেটি কিন্তু কবিতার আরেকটি দর্শনের জায়গা। কারণ কবিতার মধ্যে দর্শন থাকবে, ইতিহাস, ঐতিহ্য থাকবে, যে বিষয়গুলো আমরা একটা কবিতার মধ্যে আশা করি সেগুলো মোটামুটি ভাবে ও এখানে এনেছে। তবে আমার শেষ কথাটা যে এখানে আরেকটু বোধহয় সংক্ষেপ হতে পারতো, কিন্তু আমার পড়তে ভালো লেগেছে কবিতাটি। দ্বিতীয় কবিতাটি হচ্ছে নোঙর একটি মেয়েকে কেন্দ্র করে, শুধু জানালায় দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে কেন্দ্র করে যে তার চিন্তা চেতনার যে উন্মেষ এবং বিকাশ, সেখানে জানালা থেকে সে কখনো মুখ না সরাক, একদম খুবই একটা কথ্য ইয়েটা নিয়ে আসছে। এবং তারপরেই বিকেলের প্রতিরোধে ফিরে যাক সন্ধ্যা, অসাধারণ একটি ব্যবহার, এটি আমার কাছে খুব চমৎকার লেগেছে। বিকেলের প্রতিরোধে ফিরে যাক সন্ধ্যা, এবং মেঘ ধমক দেয়, এই কথাগুলো ব্যবহারের ক্ষেত্রে নতুনত্ব আছে, এই জন্য খুব ভালো লাগছে আমার। আর অস্তিত্ববাদ যে কবিতাটি নিয়ে আপনাদের নামকরণের ব্যাপারে দ্বিমত আপনি এবং শাকিল করেছেন, আমার কাছে মনে হয় যে এই নামটি কিন্তু আমার কাছে অসামঞ্জস্য লাগছে না। কারণ এখানে অস্তিত্ববাদ বলতে যা বা আস্তিক্যবাদ যেটাই ও বলে থাকুক, সেটি চমৎকার ভাবেই বলেছে এবং ছোট কবিতায়। এবং এখানে একটি লাইন আছে, প্রতিটি পরিবর্তন খুলে দেয় জীবনের অলৌকিক ঘর। এবং আপনিও একটা বোধহয় জর্জ ইয়েকের নিয়ে লেখার কবিতার মধ্যে এরকম একটি লাইন কোথায় ব্যবহার করেছেন, আমি খুব মনে করতে পারিনি একজ্যাক্ট, কিন্তু সেটিও ভালো লেগেছে আমার কাছে। তো স্টালিনের কবিতা বিষয়ে আমি যে কথাটি বলতে চাই, এবং আমি গতদিনও যেটা বলেছিলাম, যে রবীন্দ্রনাথের যে
সমালোচনার বিশ্বাস যে ফুলের পাশে আরেকটি ফুল ফুটানো এবং তার সৌরভ মাধুর্যে মুগ্ধ হওয়া, এটি অনেক আনন্দের বিষয় এবং আমি সমালোচনার ক্ষেত্রে সেই ধারাটিকেই মানতে চাই। আর এখানে কাজে নিজেই বলেছেন যে অনেক অনেক, এই কথাটা আমি আপনার সাথে একমত, যে কবিতাটিকে অনেকবার দেখার ফলে প্রাথমিকভাবে যে লাবণ্যটা নিয়ে একটা কবিতা চলে আসে, তো আমরা যখন ওই কবিতাটাকে নতুন করে আবার নির্মাণ করতে চাই, নতুন চিন্তা চেতনাকে এর মধ্যে পুরে দিতে চাই, তখন কিন্তু অনেকটা চেঞ্জ হয় এবং এই চেঞ্জ হতে গিয়ে অনেক সময় দেখা যায় যে লাবণ্যটা একটু ঝরে থাকে। এখন বাংলা কবিতার ইতিহাসের কিন্তু লাবণ্যের ইতিহাস। আমাদের জীবনানন্দ দাশ যতই ইউরোপীয় ব্যবহার করুক, শেষ পর্যন্ত তাকে তার বাংলা সাহিত্যের বিষয় আশায় রূপসী বাংলা ইত্যাদি ব্যবহার করতে হচ্ছে এবং এজন্যই কিন্তু এখনো জীবনানন্দ দাশ আমাদের কাছে এত বেশি প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি যে এখন অনেক ধরনের কবিতা লিখতে হচ্ছে, কাজী আপনি লিখছেন বা মৌর কবিতা দেখলাম, এই যে কবিতার মধ্যে যে একটা ডাইমেনশন ভাঙা গড়া, এগুলো আমাদের পড়তে ভালো লাগছে, নতুন ব্যবহার দেখে খুব ভালো লাগছে, কিন্তু আলটিমেটলি বাংলা কবিতা কোন ধারাটি দাঁড়াবে সেটা বলা খুব মুশকিল। কারণ ফরুক আহমেদ 16 মাত্রার একটি ব্যবহার করেছিলেন, অক্ষরবৃত্ত 18 না করে 16 মাত্রায় ব্যবহার করেছিলেন, দেখিয়েছিলেন যে এটা করা যায়, তার একটি কাব্যনাট্য লিখেছিলেন হাতিম তাই। কিন্তু পরবর্তী সময় কিন্তু ওটা আর অনুসরণ হয়নি, অনুকরণ কেউ করে নাই বা এগিয়ে নেয়নি কিছু, ওখানেই থেমে আছে, তার একটি নিরীক্ষামূলক কাজ। তো এরকম আমরা নিরীক্ষামূলক কাজ করতে পারি, কিন্তু বাংলা কবিতার ধারাটি যে কোথায় নিয়ে যাবে আমাকে, এবং সেখানে কিন্তু বাংলার আকাশই খুঁজে পেতে হবে, বাংলার বৃষ্টি বাদল কিছু মূল যে জিনিসগুলো সেগুলা থাকতে হবে। আমি জানি, আমি দেখি যে আপনারা যারা বাইরে বসে কাব্য চর্চা করছেন, আপনাদের মধ্যেও সেটি আছে, সেই তিলাগুরু ছুটে আসে ইত্যাদি ইত্যাদি আসে, কিন্তু তারপরেও যে ধারাটি, আমার মনে হয় এই ধারাটি আমাদের একটু চিন্তা করা দরকার যে আসলে কবিতাটি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে তার বাঁক পরিবর্তন করবে। এটার জন্য হয়তো আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। তবে অভিনন্দন কবিকে আজকের। স্টালিনের কবিতা সবসময় আমার ভালো লাগে এবং ওর কবিতা একবার না 2-3 বার পড়ার মতো উপাদান থাকে, সেটি একজন কবির জন্য অনেক বেশি জরুরি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি দিলারা হাফিজ। কবি সালিম হাসান, আপনি এই যে আজকের পঠিত 3টি কবিতার উপর যদি কিছু আলোকপাত করেন। আপনাদেরকে ধন্যবাদ। বন্ধু রেজাউদ্দিন স্টালিনকে শুভকামনা, এবং তার 3টি কবিতার সুন্দর আবৃত্তি করেছেন আমাদের আবৃত্তিকার, নামটা ভুলে গেছি, খ্যাতিমান আবৃত্তিকার। যাই হোক, আমি শুরুতে দু একটা কথা বলে নেই। আসলে মুক্তিযুদ্ধ আমাদের শিল্প সাহিত্যের একটা টার্নিং পয়েন্ট। কি কবিতা, কি গদ্য সাহিত্যে, কি নাট্যকলায়, কি মঞ্চ নাটকে, সব ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন, মনোজগতে একটি পরিবর্তন আসে। এবং 70কে অনেকটা মেল বন্ধনের মতো হাত ধরে নিয়ে গেল 80 থেকে 90 এবং 00 দশক। এগুলো শাকির রিয়াজ, আমাদের কাজী জহিরুল ইসলাম এবং যারা কাব্যচর্চায় বিকৃত সালিম তো আপনি, তারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। একটি বিষয় হচ্ছে যে কবিতা লিখে খ্যাতি অর্জন বা জনপ্রিয়তা অর্জন এই সময়ে, কারণ জীবন দাস নিজেই বলেছেন যে সকলেই কবি নয়, কাজেই এটা তো এত কবির ভিড়ে কবিতায় খ্যাতি অর্জন বা জনপ্রিয়তা অর্জন আমি বন্ধু স্টালিনের মাধ্যমে পেয়েছি, সেটা স্টালিনের মধ্যে পেয়েছি। এবং 80 দশকে যে একজন সফল টিভি উপস্থাপক এবং তারুণ্যদীপ্ত একজন ব্যক্তিত্ব, শুধু সে তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এবং কাব্য চর্চায় ওই সময় তার একটি দুর্দণ্ড দাপট আমরা দেখেছি, যেটি দাপিয়ে বেড়ানো আমি বলেছি এর আগে। সে সময় আমরা অনেকটা একটা মিষ্টি একটা ঈর্ষা ছিল, আমাদের ঈর্ষান্বিত ছিলাম, বোধ করতাম যে আমি অবশ্য মূলত কাব্য চর্চায় কখনোই ওরকম সিরিয়াস ছিলাম না, গদ্য লিখতাম, তারপরেও কবিতা কিছু কিছু লিখতাম সময়ে। তারপরেও যখন দেখতাম যে সাগরময় ঘোষের দেশ পত্রিকায় আমার বন্ধু লিখছেন, তার লেখা ছাপা হচ্ছে, সেটি একটি অন্য মাত্রা, ভিন্ন মাত্রা। বাংলাদেশে বিভিন্ন কাগজে লেখা ছাপা হয়েছে, আপনারা বিস্তর আলোচনা করেছেন। তো 3টি কবিতা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমি
অনেক পরে আলোচনা করাতে আমার কথাগুলো অধিকাংশই আপনারা বলে দিয়েছেন, বিশেষ করে শাকিব রিয়াজ সেই লাইনগুলোই উদ্ধৃত করে দিয়েছেন। আমি পরিব্রাজকের আপনারা যে কথাটা বলেছেন যে আসলে কবিতার ভিতরে আপনারা এতক্ষণ বললেন যে অক্ষরবৃত্ত যে মাত্রা 16 মাত্রা 18 মাত্রা সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ধরে রাখা, সেগুলো ব্যাপার। একটু আগে যদি আমরা যাই, স্টালিন নিজে নজরুলের কথা বলেছেন। দেখেন কবিতার ভেতরে একটি ছন্দের ব্যাপার থাকে। সেদিন আমি আব্দুল্লাহ জাহিদ বুদ্ধের কথা বলছিলাম যে ভেতরগত একটি ছন্দের ব্যাপার থাকে। সেটি হচ্ছে যে দেখেন কবিতা, গান এবং কবিতা, গীতি কবিতা থেকে গান হয়, কারণ গীতি কবিতা একটা প্রথমত কবিতা, সেই জন্য দেখেন মধ্যখণ্ডন পর্ব বিন্যাস করে কবিতা পাঠ করতে হয়। একটু আগে আবৃত্তির বিষয়ে আলোচনা হচ্ছিল, সেখানে নজরুল তার সৃষ্টি সুখের উল্লাসে বা বিদ্রোহী কবিতা যে আমি অতিপর প্রযোজন করলাম, এখানে আসলে এটি কি নজরুল সচেতন ভাবে করেছিলেন কিংবা সেটি কবিতার ভেতরগত একটি বিষয়? যাই হোক, আমি সেই তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। আমাকে যেহেতু বলা হয়েছে সেই কবিতা নিয়ে আলোচনা, পরিব্রাজকের ওই লাইনগুলো আমার খুব ভালো লেগেছে। পুরো কবিতাটাই আমি শ্রদ্ধেয় দিলারা হাফিজ এবং শাকিল রিয়াজ এবং কাজী জহিরুল সঙ্গে আমি একমত যে আসলে কবিতাটি হয়তো আরেকটু সংক্ষেপ করতে পারতেন কবি। তারপরে কিছু কিছু কবিতায় আমি যে কথাটা বলতে যে কথাগুলো বললাম, যে কবিতার ভেতরেই অনেকে বলছেন অগণিত উপমা এবং চিত্রকল্প এসছে, যেগুলো একজন বললেন যে এই উপমাগুলো একটি লাইনে, একটি চরণী, একটি কবিতা। এরকম স্টালিন অনবরত চেষ্টা করে যায়। এই কয়েকটি লাইনে আমি আবার পড়ছি। শুকিয়ে যাওয়া আকাঙ্ক্ষা পাঠাতে হয় নির্বাসনে, কৈশোর কর্য করা প্রজাপতি পরিশোধ করতে হয় বদ্ধভূমিকে, করতল থেকে ঝেড়ে ফেলতে হয় সংকোচে। কি অসাধারণ! মানে জীবনানন্দী একটি বিষয় আছে। আবার কবি যে প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন, ভাঙচুর করে নিজেকে আবার গড়ছেন, সেই বিষয়টি স্টালিনের মধ্যে আছে। নোংর কবিতার একটি লাইন আমি উদ্ধৃত করছি, যেখানে আমার খুব ভালো লেগেছে। আর মোমবাতির জমাট বাঁধা সাদা বারুদ কপালের কপিলা বস্তু। এখানে একটা অনুপ্রাসেরও একটা দোদনা আছে, উপমা তো আছে। সে কি দেখেনি চোখ বাঁধা বন্ধি কবিতা, দূরে কমলা বনে কাকের অমঙ্গল, কাকের অমঙ্গল, এই যে উপমার বিষয়। দিগন্তে পেঁচিয়ে ওঠা ছায়া 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 নাগের শীর্ষ, লেখাটাই পেয়েছিলাম। এবং আমার কাছে ভালো লেগেছে। অনেকেই বলেছেন, দিলার আপা বলেছেন যে অস্তিত্ববাদ নামের সাথে কবিতা সাংঘর্ষিক না। আমিও একমত। আসলে যে নিজেকে নাস্তিক্যবাদী বলি, আস্তিক্যবাদী বলি, আস্তিক্যবাদের সঙ্গে অস্তিত্বকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলার যে একটি বিষয় আছে, আল মাহমুদের কবিতা আমরা দেখেছি, অনেকে বলেছেন। তবে সে দুটো লাইন আমার কাছে ভালো লেগেছে। মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানতে পারি সত্যিকার অস্তিত্ব আমাদের। এখানে আধ্যাত্মবাদ প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথের কথা আসে, রবীন্দ্রনাথ মৃত্যু চিন্তার কথা আসে। যে শেষ লেখায় যে সেই রূপনারায়ণের কোলে, সেই কবিতা আপনারা জানেন। আমি আর খুব দীর্ঘ সময় পরে আমি শুধু কয়েকটা লাইন পড়ে শেষ করতে চাই। রূপনারায়ণের কোলে জাগিয়া উঠিলাম, জানিলাম এ জগৎ সত্য নয়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই যে জায়গাগুলো সব মহান কবিদের ক্ষেত্রে মিলে যায়। রেজাউদ্দিন স্টালিনও সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করেছেন। এবং বন্ধু রেজাউদ্দিন স্টালিনকে অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা মেহেদী ভাইয়ের কাছ থেকে একটু শুনি। মেহেদী ভাই। অসংখ্য ধন্যবাদ। সবার আলোচনা শুনলাম। আমি স্ট্যালিন ভাইয়ের কবিতা বরাবরই আমি পাঠ করি, আবৃত্তি করার চেষ্টা করি, কিন্তু একটি বিষয় উল্লেখ না করলেই নয়। সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেসব কবিতা বা যে কবিদের কবিতা নিয়ে যেভাবে মনে করেন আবৃত্তি শিল্পীরা চর্চা করে, সেই তুলনায় আমরা দেখি যে তার চেয়ে অনেক ভালো কবিতা লেখেন, অনেক ভালো কবিতা যাদের হাত থেকে এসছে, সেই কবিতাগুলো সেভাবে চর্চিত হয় না। স্ট্যালিন ভাইয়ের কবিতা একটা ভিন্ন মাত্রার কবিতা। প্রতিটি কবিতাই একটি ভিন্ন কাব্য ভাষা, স্ট্যালিন ভাইয়ের নিজস্ব একটি কাব্য ভাষাকে, এটা যদি নাম লেখা নাও থাকে তাহলেও বলে দেওয়া যায় যে কবিতাটি কার।
কিন্তু স্ট্যালিন ভাইয়ের কবিতা নিয়ে আসলে আবৃত্তিকারদের মধ্যে, আবৃত্তি শিল্পীদের মধ্যে যে চর্চা, সেই চর্চাটির একটি দীর্ঘ অনুপস্থিতি আছে। স্ট্যালিন ভাই সেই 80-র দশকের একজন তুখোর কবি, তীক্ষ্ণ ক্ষুরধার একজন কবি, যৌবনের কবি, তারুণ্যের কবি, কিন্তু তার কবিতা যেভাবে চর্চিত হওয়া উচিত ছিল সেইভাবে হয়নি। তো আমি আশা করি যে সামনের সময়ে স্ট্যালিন ভাইয়ের এই কবিতাগুলোর যে গভীরতা, এবং স্ট্যালিন ভাইয়ের কবিতার প্রতিটি কবিতার মধ্যে মেটাফোর তো আছেই, উপমা উৎপ্রেক্ষা এই বিষয়গুলো আছে, পাশাপাশি আমি আরেকটি জিনিস খুঁজে পাই, সেটি হচ্ছে দর্শন। প্রতিটা কবিতার মধ্যে অনেক দর্শনকে তিনি নিয়ে আসেন, অনেক জীবনের অনেক পরিক্রমার পরিণতিকে তিনি নিয়ে আসেন। এই যে উপস্থাপন, এই উপস্থাপন আমরা এই সময়ের বিশেষত 80-র দশকের কবিদের লেখায় আমরা সহসা পাই না। আরেকটি পয়েন্ট আমি এটা বলে শেষ করি, সেটি হচ্ছে আবৃত্তি শিল্পীরা আসলে খুব সহজ এবং সহজে প্রেজেন্টেবল কবিতা, সেই কবিতাকেও আসলে বাছাই করে আবৃত্তি করার জন্য। স্ট্যালিন ভাইয়ের কবিতা কিন্তু অতি সহজ কবিতা নয়। স্ট্যালিন ভাইয়ের কবিতার মধ্য থেকে রস বের করা, সেই কবিতাকে নির্মাণ করা, আমি যদিও সময় পেয়েছি আসলে খুব কম, আমি আসলে সত্যি কথা বলতে কি যে আমি অফিসের কাজ নিয়ে আজকে বিকেলের পরে আমি আসলে কবিতা দুটো নিয়ে বসতে পেরেছি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি স্ট্যালিন ভাইয়ের কাছে যে সময় আমি আসলে অতটা দিতে পারিনি। তবে আমি আশা করি যে স্ট্যালিন ভাই যে মাত্রায় লিখছেন, যেভাবে লিখছেন, তার লেখা একটি উন্নত মাত্রায়, একটি উচ্চ মাত্রায় যাওয়ার মতো কাব্য ভাষা এবং কাব্য সৃষ্টি তিনি করছেন। এবং আমি স্ট্যালিন ভাইয়ের সাফল্য কামনা করি এবং আশা করি যে আপনাকে নিয়ে, কাজী ভাইকে নিয়ে যেমন একটি যুগলবন্দি আমি করেছি, তো ধারণাটি যদিও এখান থেকে নেয়া, কিন্তু ধারণাটি আরো আগে আমার মস্তিষ্কে ছিল, সেটি অনলাইনে না, সেটি ছিল মঞ্চের। আমার একটি সংগঠন আছে প্রমিত ধারা, সেই প্রমিত ধারার মাধ্যমে প্রতি মাসে আমাদের একটি পরিকল্পনা ছিল যে একজন কবির কবিতাকে নিয়ে আমরা উপস্থাপন করব, সেই উপস্থাপনা আবৃত্তি শিল্পীরা করবেন, কবি সেখানে উপস্থিত থাকবেন, কবিতার বক্তব্য সেখানে বলবেন। তো সেই ধারণাটিকে নিয়েই একটি নতুন আয়োজন করতে যাচ্ছি অনলাইনে, যেহেতু আমরা লকডাউন সিচুয়েশনে আছি, কবে শেষ হবে জানি না। তো স্ট্যালিন ভাইকে নিয়ে এই স্বপ্নটি আমার আয়োজনের নামকরণ চূড়ান্ত হয়েছে? এখনো ওইভাবে হয়নি, কিন্তু একজন উল্লেখযোগ্য কবি একটি নাম দিয়েছেন, আমি সেটা এখানে না বললাম। তো যাই হোক, আমি শাকিল রিয়াজ ভাই, আমাদের দিলারা ভাবি, আমাদের মৌ আপা, আমাদের আব্দুল্লাহ জাহিদ ভাই, আরো যারা আছেন, সালিম হাসান ভাই, বা এই গ্রুপে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করেছি। আমার কিছু সীমাবদ্ধতার জায়গাটা হচ্ছে যে আমাকে যদি ওয়ার্ড ফাইলে একটু পাঠান তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, আমি তাহলে কবিতাগুলো নিয়ে কিছু কাজ করতে পারি। আমাকে কবিতার উপরে আবার একটু কাজ করতে হয়, তো যে কারণে একটি কাগজ পেলাম আর পড়ে ফেললাম, আসলে বিষয়টা ওরকম না। আমাকে ওই যে, যদিও এর স্বরলিপি নাই, কিন্তু আমার নিজস্ব কিছু স্বরলিপি সেখানে ইমপ্লিমেন্ট করতে হয়। তো যে কারণে কাগজে হলে আমি তার উপরে কিছু ব্যবস্থা করতে পারি। তবে আমি রেজাউদ্দিন স্ট্যালিন ভাইকে বলবো আপনি লিখে যান, এবং আপনি বাংলা ভাষায় 80-র দশকের কবিদের মধ্যে একজন অগ্রগণ্য কবি, এবং আপনার কাব্য ভাষা, আপনার সৃষ্টি, আপনার নির্মাণ আপনাকে আপনার জায়গায় সত্যি সত্যি পৌঁছে দেবে। অনেক ধন্যবাদ মেহেদী ভাই। এবং আমরা যারা আবৃত্তি শিল্পীরা আছি, আমার ধারণা যে আগামী 1-2 বছরের মধ্যে রেজাউদ্দিন স্ট্যালিন, কাজী জহিরের মতো বা এভাবে উচ্চারিত হবে অনেক আবৃত্তি শিল্পীর কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ। আমি 30-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত প্রতি দশকের নাম দিয়েছিলাম। 30কে বলেছিলাম যে ত্রাসের 30, কারণ তারা রবীন্দ্রনাথ নজরুল ভেঙে টেঙে নতুন একটা ত্রাস সৃষ্টি করেছিল। 40কে বলেছিলাম চকিতে 40 চট করে চলে গেছে, তেমন উল্লেখযোগ্য কিছু নেই। 50কে বলেছিলাম পয়মন্ত 50, খুবই পয়মন্ত হয়েছে 50। 60কে বলেছি সমৃদ্ধ 60, 70 হচ্ছে সাহসী 70, 80 হচ্ছে আশার 80, আর 90 ছিল নতুনত্বে 90। এই দশকগুলোর আমি এভাবে নাম দিয়েছিলাম।
তা আমরা এবার মৌ মধুবন্তীর কাছ থেকে কিছু শুনবো, এবং তারপরে আমাদের আব্দুল্লাহ জাহিদ ভাই, এবং তারপরে আমরা রেজাউদ্দিন স্টালিনের প্রতিক্রিয়া শুনে শেষ করব। আমরা প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে, সংক্ষেপে করলে ভালো হয়। ধন্যবাদ কাজী। আমার বলবার খুব বেশি কিছু নেই। আমি প্রথমত হলো আজকের ফিচার কবি স্টালিনকে অভিনন্দন জানাচ্ছি, এবং আবৃত্তি ক্ষেত্রে একটুখানি বলতে পারি। আলোচনা কবিতা নিয়ে অনেক হয়ে গেছে, আবৃত্তিটুকু বললেই অনেকটুকু ইয়ে হতে পারে। আবৃত্তি যারা করে তারা যখন একটি কবিতা পড়ে তখনই তার ভেতরে একটা অনুরণন তৈরি হয়, একটা অনুভূতি তৈরি হয়। অনুভূতির উপরে নির্ভর করেই সেই কবিতাটিকে একজন আবৃত্তিকার নির্মাণ করে। এটা আমি আমার দিক থেকে বলি। যখন একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান গান করে তখন সে হয়তো বিলম্বিত শুরু করে, তার মধ্যম লয়ে যায়, তারপর সে দ্রুত লয়ে যায়, আলাপ করছে, বলতান করছে, তান করছে, কখনো কখনো সে তারানা যোগ করছে। এটা তার নির্মাণ। কিন্তু যখন সে মঞ্চে সেই খেয়ালটি পরিবেশন করে প্রতিবারই কিন্তু এটা একই রকম হবে, এই রকমটা না। একটা সময় আমাদের প্রজন্ম যেমন রবীন্দ্রসঙ্গীত শুনতে চায় না, কারণ একটা চিবানো ধারার মধ্যে ওরা আর ওই ঘুম ঘুম স্টাইলটা শুনতে চায় না। কিন্তু এখন যে প্রজন্ম নতুন করে কপিরাইট রিজার্ভ চলে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীতকে রিমিক্স করছে, সেটাতে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসঙ্গীত একেবারে অনেক পপুলার হচ্ছে। এই জিনিসটা থেকে যাবে, এটা লংজিভিটিটা বেড়ে যাচ্ছে, যেটা হারানোর একটা ভয় ছিল। সেরকম আবৃত্তিতে কিছু কবিতা থাকে আবৃত্তি করবার জন্যই কিন্তু ওই কবিতাগুলো, এবং ভারী জিনিসকে কণ্ঠে ধারণ করবার জন্য। সবার কণ্ঠস্বর তো মেহেদী হাসান না, আহকামুল্লাহ না, বা আশরাফুল ইসলামও না। তাহলে যারা সাধারণ কণ্ঠ নিয়ে আবৃত্তি করে তাদের জন্য কিন্তু একটা আবৃত্তিযোগ্য কবিতার দরকার হয়। স্টালিনের কবিতা অবশ্যই কবিতার আলোচনার আসরে মান তৈরি করে, এবং ফ্যাটলেস এই কথাটা আমরা আমাদের কবিতার সময় সারাক্ষণই শুনে, এটাকে আরো মেদ কাটাতে হবে, আরো এটাকে এডিট করতে হবে। এই এডিটের ব্যাপারে যেটা আমি সবসময় দ্বিমত করি। আমি প্রথম যে চিন্তায় কবিতাটা লিখেছি, যে চিত্রকল্পটা আমার ছিল, আমি যদি এডিট করতে থাকি সেই জায়গা থেকেই সরে যাই এবং সেই অর্থটা আর আসে না, তাহলে আমার ওই ট্রু ফিলিংসটার কিন্তু প্রকাশ হলো না। সেটা আমি আরেকটা কিন্তু নির্মাণ করলাম। আমি এটাকে ঘষে মেজে পরিষ্কার করে, যেমন একজন ভাস্করকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি এত সুন্দর এই গাছটা থেকে এত সুন্দর একটা ভাস্কর্য কি করে তৈরি করেছিল? তো সে উত্তর দিয়েছিল যে আসলে ওই ভাস্কর্যটা ওখানে ছিল, আমি শুধু বাইরে থেকে ছেঁচে আবর্জনাটা ফেলে দিয়েছি। তো এই আবর্জনাটা ফেলে দিয়ে কিন্তু আমার যে ট্রু ফিলিংস ওটা তো ওখানেই আছে। কিন্তু তার থেকে আমি হয়তো কিছুটা শব্দ, অনেক সময় থাকে যে আমি প্রপার শব্দটা খুঁজে পাচ্ছি না, একটা শব্দ আমি বসিয়ে দিলাম, পরবর্তীতে সেই শব্দটা খুঁজে এনে সেখানে আমি এটাকে আরো একটু কারেক্ট করলাম, সেটা একটা বিষয় হতে পারে। কিন্তু আমি যদি কন্টিনিউয়াসলি এটাকে এডিট করতে থাকি, নির্মাণ করতে থাকি, আমি মনে করি যে আমি উৎসমূল থেকে অনেক দূর সরে গেছি। কিন্তু ওনার কবিতা মূলতই কিন্তু, যেহেতু জহিরুল বলেছে যে অনেক উনি এটাকে এডিট করেন, সরে যেতে 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 আরেকটা জায়গা যায়, যেটা হয়তো ওই যে বললাম যে আবৃত্তি করবার জায়গায় গেলে তখন ওই রসটা আর খুঁজে পাওয়া যায় না। মেহেদী যখন পড়ছিল তখন মেহেদীর কণ্ঠে উচ্চারণ শুনতে এমনিতেই ভালো লাগে, এটা হয়তো মেহেদী পারবে, এটা হয়তো আহকামুল্লাহ পারবে, কিন্তু মৌ মধুবন্তী যদি এই কবিতাটাকে পড়তে যায় তাহলে ওর মতো করে পড়লে এই কবিতাটা কখনোই কিন্তু কারো কানে গিয়ে পৌঁছাবে না, কারণ গলার সে গাম্ভীর্য ভাবটা নাই। তো নির্মাণ করতে হবে, নির্মাণ করবার জায়গাটা কোথায়? কারণ এত কঠিন কঠিন শব্দ উচ্চারণ করব, এর ভিতরে অনুভূতিটা তৈরি করব, নাকি এটার আমি নির্মাণ করব? তো সেই জায়গাটা রাখতে হয়। কিন্তু যেমন আমি গান লিখি বলে অনেকে আমাকে বলে যে আপনি মিটারে লিখছেন না কেন? আমি কি, তোদেরকে যদি মিটারে আমি 1 2 3 4 1 2 3 4 গুনে গুনে দেই তাহলে কাজটা করবে কোথায়? তোরা তো ঢং 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 করে শুধু কেবল তাল বসিয়ে যাবি। কাজ করবার জায়গাটা তোদেরকে দিতে হবে, খুঁজে বের করবে যে কোথায় লয়টা টানা যাবে, কোথায় মেয়েটা বসানো যাবে, সেইটা বিবেচনা করেই তারপরে কিন্তু একটা গানকে সুর করতে হয়। গান সুর করার জন্য যে মিটার খোঁজে সে আমার কাছে কোনো সুরকার না, তাকে আমি কোনোদিন আমার গান দেই না। তো ধন্যবাদ। আমি বলবো যে
আরো যুগের পর যুগ টিকে থাকুক, আরো অনেকে আবৃত্তি করুক। তবে আবৃত্তিকাররা সত্যি খোঁজে যে আবৃত্তিযোগ্য সহজ সরল কবিতা, যেটা তাকে সে একটা মাধুর্য তৈরি করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ মৌবধূবন্তী। জাহিদ ভাই, একদম 1 মিনিটে। সবাই এত স্ট্যালিন ভাইয়ের সব কবিতা নিয়ে এত আলোচনা করলেন, এরপরে আমার আর বলার মতো কিছু সত্যি করতে নেই। সবাই নিশ্চয়ই তার কণ্ঠে কিছু শুনতে চান। আমি শুধু 2টি বাক্যে একটি কথা বলবো যে আমরা প্রায় 2 মাসের বেশি সময় হলো আমরা শুরু করেছিলাম কফি ও কবিতা। আমাদের সৌভাগ্য যে স্ট্যালিন ভাইয়ের মতো একজন কবিকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। সেই প্রথম দিন থেকে উনি কখনো মিস করেন নাই, উনি আছেন এবং আছেন বলেই আমাদের এই আসরটি, আমি দেখলাম যে মধ্যরাতেও এখনো 30 জনের চেয়ে বেশি লোকজন আমাদের এই আসর দেখছে। বাংলাদেশে নিশ্চয়ই মধ্যরাত এখানেও দেখছে। তো তিনি একজন স্টার কবি বলতে হবে এবং সবাই অনেকে বলেন যুবরাজ অফ কবিতা। যাই হোক, এইরকম অনেক তাকে দেওয়া যায়। তার কবিতা, আমি কবিতা নিয়ে আলোচনা করব না, আমি আগেই বলেছি যে এখন নিশ্চয়ই সর্বশেষে ওনার কবিতা সবার শোনার জন্য আমি ওনাকে একটু বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাদের সঙ্গে আছেন, আমাদের কফি ও কবিতাকে তার উপস্থিতি দিয়ে আরো চমৎকার করেছেন, সবাই করেছেন, উনি শুধু একা না। তারপর ওনাকে আমরা প্রথম দিক থেকে পেয়েছি, তারপরে অনেকেই হয়তো অফ এন্ড অন আসেন। যাই হোক, মেহেদী ভাই আসেন, মৌ সব সময় আসে, মাঝে মাঝে সালিম হাসান, ডক্টর দিলারা হাফিজ এবং শাকিল রিয়াজ, সবাই মোটামুটি আমাদের এই গ্রুপটা মোটামুটি রেগুলার আমাদের। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। তো স্ট্যালিন ভাইকে একটু আজকে তিনি ফিচার পয়েন্ট হিসেবে নিশ্চয়ই তিনি একটি বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের এই কফি ও কবিতাকে সুন্দর করার জন্য। এখন আমরা ওনার কাছেই শুনবো। স্ট্যালিন ভাই, আপনার প্রতিক্রিয়া আজকের অনুষ্ঠান, এই আপনার কবিতা নিয়ে প্রতিক্রিয়া, আমি খুব, আমার যখন কেউ প্রশংসা করে আমি তো লজ্জা পাই। আমি একদম মানে আসলে খুব লজ্জা পাই, এটা সত্য কথা, এরকম অকপটে আমি বলি। আর যখন আমার কেউ সমালোচনা করে আমি গভীরভাবে শুনি যে আসলে সে সত্য সমালোচনা করছে কিনা এবং সেটা আমার গ্রহণ করা উচিত কিনা। আমি আমার বিবেক দিয়ে, আমার নৈতিকতা এবং মূল্যবোধ দিয়ে সেটা আমি যাচাই করি। আমি আজকের আলোচনায়, কবিতা আবৃত্তির আলোচনায় আমি বলেছিলাম যে একটা কবিতার যতগুলো পাঠক, কবিতার অর্থ ঠিক ততগুলো। এবং ঠিক দেখেন, তাই আজকে এক একজন এক এক ভাবে এই কবিতার অর্থ করেছেন এবং শাকিল রিয়াজ খুব চমৎকার ভাবে সে মেটাফোর গুলো সে তুলে বেছে বেছে বের করেছে। এবং আমি কবিতা লেখার পরে আমি জানতাম যে এই জায়গাগুলোই পাঠকদেরকে স্পর্শ করবে। এবং আমি আমার কবিতা আমি এডিট করি, এটা খুবই সত্য কথা। বাংলা কবিতায় হলো লাবণ্যের ভারে বাংলা কবিতা নুজ্জ, অলংকার, লাবণ্য, এইসব ভারে বাংলা কবিতা তার পৌরুষ হারিয়ে ফেলেছে। আমি এই জন্য বাংলা কবিতাকে একটা দার্ঢ্য জায়গায়, একটা পৌরুষের জায়গায় নিয়ে যেতে চাই এবং আমি এডিট করতে চাই। আপনার মার্কেসকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বড় লেখক হলেন কি করে? তিনি বললেন এডিটিং, এডিটিং অ্যান্ড এডিটিং, সম্পাদনা, সম্পাদনা এবং সম্পাদনা। অর্থাৎ একটা কবিতাকে নির্ভর করে তোলা, কবিতাকে একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়া, একটা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে যে শ্রম দিতে হবে, সেই শ্রমটা বাংলা কবিতায় অনেক কবিরা দেন এবং তার একবার লিখে ছেড়ে দিয়েছেন, সেটাকে নিয়ে কাজও করেন। কাজ করার অনেক সুযোগ ছিল। কিন্তু আমরা বিশ্ব কবিতার দিকে যদি তাকাই, আমরা দেখব যে সমস্ত শ্রেষ্ঠ কবিরা, এমনকি রবীন্দ্রনাথ তার কবিতাকে এমন ভাবে নির্মাণ করেছেন, তিনি কাটতে কাটতে ছবি এঁকে ফেলেছেন একটা কবিতা। আপনারা নিশ্চয় রবীন্দ্রনাথের কবিতাগুলোর পাশে দেখবেন তিনি কি পরিমাণ কাটাছেঁড়া করেছেন। শামসুর রহমানকে দেখবেন, আল মাহমুদকে দেখবেন। এবং আমি মনে করি যে পৃথিবীর সব যারা উঁচু মাত্রায় গেছেন কবিতা নিয়ে, তারা সবাই কাটাছেঁড়া করেছেন। আমি সেটা করি, সেটা কখনো আমার কবিতার লাবণ্য হয়তো কিছুটা ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু কবিতার যে চূড়ান্ত জায়গা, যে শীর্ষে ওঠার কথা তার শিল্প মান নিয়ে, সে জায়গায় সে যেতে পারছে কিনা সেটা আমি দেখি। আমি প্রতিটি শব্দকে হাতের তালুতে বাজিয়ে নিই, হৃদয় দিয়ে বাজাই, এরপরে এই শব্দটি কিভাবে বসানো যায়, বসালে কতটা ভালো হচ্ছে। এবং সেটা আমাদের যে সাম্প্রতিক সময় যে রুচি, আমার ভাষার যে শ্রেষ্ঠত্ব, সেটি বজায় থাকছে কিনা সেটি আমি চেষ্টা করি রক্ষা করবার জন্য। আজকে যারা আলোচনা করেছেন তারা সবই ঠিক করেছেন। যে পরিপরাজক কবিতাটি আরেকটি ছোট হতে পারত, এটা আমিও নিজে ভেবেছি, কিন্তু এর পরিণামের দিকে যাওয়ার জন্য, এর পরিণতির জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি বাধ্য হয়ে আমাকে টেনে নিয়ে ওই জায়গায় যেতে হয়েছে, কারণ আমি পরিণতি খুঁজে পাচ্ছিলাম না। একটা পরিণতি কবিতার দরকার এবং হয়তো সেই পরিণতির জন্য কবিতাটি একটু দীর্ঘ করতে হয়েছে। আর নোংর কবিতা নিয়ে যে কথা বলেছেন সেটাও আমি গ্রহণ করেছি। এবং অস্তিত্ববাদ কবিতা নিয়ে আমি প্রথমে এর নামটি অস্তিত্বই দিয়েছিলাম,
কিন্তু আমি চিন্তা করলাম আমার কাছে তো আমার অস্তিত্বের একটা মতবাদ আছে, আমি কোন অস্তিত্বে বিশ্বাস করি, আমার অস্তিত্বের মতবাদ কি। তো আমি তো আর জাপাল সার্ত্রের অস্তিত্ববাদে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আমার অস্তিত্ববাদ, আমি কিভাবে টিকে থাকবো। সুতরাং আমার টিকে থাকার যে অস্তিত্ববাদ সেটা এই কবিতার মধ্যে আমি বলার চেষ্টা করি। সুতরাং আমি মনে করি যে এই অস্তিত্ববাদে আমার অস্তিত্ববাদ এরকমই, এবং এর নামটি এরকমই থাকা উচিত। অস্তিত্ব নাম হলেও সেটা কখনো খর্ব হবে না। আজকের সমালোচনা গ্রহণ করেছি, আজকের আলোচনা সালিম হাসান অসাধারণ করেছে, কাজী জহির করেছে, মৌ মধুমন্তী করেছে, আমাদের দিলারা হাফিজ করেছে, আমাদের আবৃত্তি শিল্পী মেহেদি ভাই অসাধারণ ভাবে আবৃত্তি করে, এবং তিনি একজন আবৃত্তি শিল্পী নন, তিনি একজন কবিতার বোদ্ধা পাঠক। এবং আমি বিশ্বাস করি যে তিনি আমাদের সময়ের একজন অসাধারণ বাক শিল্পী, যে সবচেয়ে কঠিন কবিতাগুলোকে তার স্বরের মধ্যে এনে তিনি প্রক্ষেপণ করতে পারেন এবং পাঠকের হৃদয় দোলা দিতে পারেন। এটি হলো একজন বড় বাক শিল্পীর কাজ, এবং তিনি সেটা করতে পারেন। তাকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানে ফেরদৌস সালাম ছিল, ওকেও আমার কৃতজ্ঞতা জানাই। আর আমাদের জেমি ছিল, জেমিকে কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানিয়ে কফি ও কবিতা আমাকে যে সম্মান দিয়েছে সেজন্য আমি কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই অনুষ্ঠানের কথা আমি স্মরণ রাখবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরের অনুষ্ঠানের ফিচার পোয়েট কে হবে সেটা আমরা পরে জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।